তো আজকে হচ্ছে 8 ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 42 এবং 43তম ক্লাস। যদিও আমাদের লিখিত কোর্স শেষ হয়ে গিয়েছে, কিন্তু 42 এবং 43তম ক্লাসটা আমাদের অনলাইনে আপলোড করা হয়নি। বা এই 42 এবং 43তম ক্লাসটা অফলাইন ব্যাচে অনুষ্ঠিত হলেও যখন ওই সারা বাংলাদেশে ইন্টারনেট ছিল না, তখন এই দুইটা ক্লাস অনুষ্ঠিত হয়। এবং এই দুইটা ক্লাস আমাদের অনলাইন ব্যাচে অনুষ্ঠিত হয়নি, যে কারণে আমাদের কোর্স শেষ হয়ে গেলেও এই ফৌজদারি কার্যবিধির এই চার্জের উপর যে ক্লাসটা, এটাই আমাদের 42 এবং 43তম ক্লাস। এই দুইটা ক্লাস আজকে আমাদের একসাথে অনুষ্ঠিত হবে, অর্থাৎ চার্জ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা প্রশ্নটা দেখি, আহ 13-র ক, অভিযোগ বা চার্জ কি, অভিযোগ নামায় আবশ্যকীয় কি কি বিষয় উল্লেখ করতে হয়, এবং অভিযোগ সংক্রান্ত বিধানাবলী ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আলোচনা করুন। তো অভিযোগ, আসলে অভিযোগ বা চার্জ কাকে বলে? অভিযোগ হচ্ছে যে একটা মামলায়, ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে ফৌজদারি মামলায় চার্জ গঠন হয়। এবং দেওয়ানি মামলায় গঠিত হয়ে হচ্ছে আপনার ইস্যু, অর্থাৎ যেটাকে দেওয়ানি মামলায় বলে ইস্যু গঠন, সেটাকে ফৌজদারি মামলায় বলে চার্জ গঠন। এবং আপনি দেওয়ানি মামলা বলেন বা ফৌজদারি মামলা বলেন, উভয় ক্ষেত্রেই চার্জ বা ইস্যু গঠনের পরেই মামলার সাক্ষ্য গ্রহণ বা বিচার শুরু হয়। অর্থাৎ চার্জ গঠনের আগ পর্যন্ত দেওয়ানি মামলায় যা যা ইস্যু চার্জ গঠনের আগ পর্যন্ত ফৌজদারি মামলায় কিন্তু বিচার শুরু হয় না, চার্জ গঠনের পরেই বিচার শুরু হয়। ঠিক একইভাবে ইস্যু গঠনের আগ পর্যন্ত দেওয়ানি মামলায় বিচার শুরু হয় না, ইস্যু গঠনের পরেই বিচার শুরু হয়। তো আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে যে চার্জের যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে ধারা 221 থেকে 240 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। বেশ বড় একটা অধ্যায়। তো আমরা একটু আলোচনা করি। প্রথমে আসি চার্জের। চার্জ বা অভিযোগ কাকে বলে? চার্জ বা অভিযোগ। তো এখন আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে চার্জ আর চার্জশিট কিন্তু এক জিনিস না। চার্জ গঠন করে আদালত, আর চার্জশিট বা অভিযোগপত্র দেয় হচ্ছে তদন্তকারী কর্মকর্তা বা ইনভেস্টিগেটিং অফিসার। অর্থাৎ একটা জিআর মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যদি অপরাধীদের ওই অপরাধে সংশ্লিষ্টতা পায়, তখন বিচারের সুপারিশ করে যে তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেটাকে বলে চার্জশিট। আর চার্জ হচ্ছে যখন মানে আপনার মামলা বদলি হয়ে বিচারিক আদালতে আসে, তখন বিচারিক আদালত চার্জ শুনানি করে চার্জ গঠন করে আসামিদের জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনারা কি দোষী নাকি নির্দোষ? তখন তারা বলে আমরা নির্দোষ। তো এটার উপর ভিত্তি করে আপনার চার্জ গঠিত হয়। তো একটা জিনিস মনে রাখবেন, যে চার্জ গঠন করে হচ্ছে আদালত, ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত, আর চার্জশিট দেয় হচ্ছে আপনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা। তো ফৌজদারি কার্যবিধিতে অভিযোগের কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয় নাই। মানে আমাদের সংজ্ঞা যদিও দেওয়া হয়েছে, বাট ওই সংজ্ঞা আসলে আহ, ইয়া না, মানে স্বয়ংসম্পূর্ণ না। দেখেন, ধারা 4-1 অনুযায়ী অভিযোগ বলতে একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। 4-1 আমাদের যে ফৌজদারি কার্যবিধিতে সকল সংজ্ঞা দিচ্ছে 4 ধারায়, তো 4-1 ধারায় বলতেছে যে অভিযোগ বলতে বোঝায়, চার্জ বলতে বোঝায় একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে। মানে একটা মামলায় যদি অনেকগুলো ধারা থাকে, একজন ব্যক্তির বিরুদ্ধে ধরেন অনেকগুলো ধারা আছে, সে চুরি করছে, সে আঘাত করছে, সে ক্ষতি করছে, তাহলে সবগুলো অভিযোগ সম্বলিত। তাহলে তার বিরুদ্ধে 379, 323 এবং 427 ধারায় একত্রে চার্জ গঠন করা হয়। তো অভিযোগের এই কারণে বলতেছে যে একাধিক শিরোনাম সম্বলিত, মানে অনেকগুলো অপরাধের শিরোনাম থাকতে পারে, যে কোনো শিরোনামকে বোঝায়। এবং ওটাকে একসাথে চার্জ গঠন করে বিচার করে, তাহলে একাধিক শিরোনাম সম্বলিত যে কোনো শিরোনামকে বোঝায়। একাধিক শিরোনামও থাকতে পারে, একটা শিরোনামও থাকতে পারে। তো তো এটা আসলে চার্জের মানে উদাহরণ, এটা স্বয়ংসম্পূর্ণ না। যদি আমি মানে সংজ্ঞাটা স্বয়ংসম্পূর্ণ না। চার্জ আসলে এটা যে ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। চার্জ গঠন করে হচ্ছে আদালত। তো চার্জ হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি, যাতে ওই ব্যক্তি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানার অধিকারী। চার্জ গঠন হলো ফৌজদারি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি আন্ডারলাইন করবেন, বিচার পর্যায় থেকে তদন্তকে পৃথক করে। এটি বিচার পর্যায় থেকে তদন্তকে পৃথক করে। তাই অপরাধ অনুযায়ী সাবধানতার সাথে চার্জ গঠন করা উচিত। তো যদি প্রিলিমিনারি পরীক্ষায় তো আপনারা দিয়ে আসছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনটিকে বিচার থেকে তদন্তকে পৃথক করে কোনটি, এটার উত্তর হচ্ছে কি বলেন তো?
চার্জ গঠন। তো ফৌজদারি কার্যবিধির 221 ধারা থেকে 240 ধারা পর্যন্ত আন্ডারলাইন করবেন, অভিযোগের বিষয়বস্তু গঠন বা আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আপনার কাছে কি আছে? আচ্ছা, ফৌজদারি কার্যবিধির দেখেন 227 ধারা অনুযায়ী আম, আপনার জুম আছে সাথে, জুম থাকলে জয়েন করতে পারেন, নেট আছে, আমাদের নেট না থাকলে ওয়াইফাইতে কানেক্ট করে মোবাইলে দেখতে পারবেন। আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9। তো ফৌজদারি কার্যবিধির 227 ধারা অনুযায়ী রায় ঘোষণার পূর্বে আন্ডারলাইন করবেন, যে কোনো সময় পর্যন্ত আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন করতে পারে। তো এটা হচ্ছে যে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। রায় ঘোষণা একটা ফৌজদারি মামলায় আপনার অনেকগুলো স্টেপ আছে। প্রথমে তো একটা মামলা দায়ের হয়, তদন্ত হয়, তারপরে চার্জ গঠন হয়, তারপরে বিচার শুরু হয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে, তারপর আসামিরে পরীক্ষা করে 342-তে, তারপরে আপনার সাফাই সাক্ষী হয় 340 ধারায়, তারপর আর্গুমেন্ট হয়, তারপরে গিয়ে হচ্ছে রায় দেয়। তাহলে রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় চার্জ গঠন করতে পারে আমাদের ফৌজদারি কার্যবিধিতে। রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যায়। এই তাহলে এটা আছে 227 ধারায়। মেনলি প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নটা আসে যে চার্জ পরিবর্তন করা যায় কখন পর্যন্ত। রায়ের আগ পর্যন্ত চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন করা যায়। তবে এরূপ প্রতিটি পরিবর্তন বা সংযোজন আসামিকে পড়ে শোনাতে এবং বোঝাতে হবে। যখন আপনি চার্জ পরিবর্তন করবেন, চার্জ পরিবর্তন কাকে বলে? ধরেন আগে চার্জ গঠিত হয়েছিল 323 ধারায়। 323 ধারায় হলো ভলেন্টারি কজিং হার্ট, শুধু আঘাত, কিন্তু পরে বোঝা গেল যে না, এটা আসলে আহ শুধু আঘাত না, এটা বলে গুরুতর আঘাত, তখন চার্জ গঠিত হবে 325 ধারায়। তাহলে এই তিন চার্জটা রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় পরিবর্তন করা যায়। উল্লেখ্য যে অভিযোগটি আন্ডারলাইন করবেন ইংরেজিতে বা আদালতের ভাষায় লিখিত হতে হবে। চার্জের ভাষা হবে ইংরেজি ভাষা বা আদালতের ভাষা। উপযুক্ত আলোচনা হতে বোঝা যায় যে চার্জ হচ্ছে একটি লিখিত বিবরণ, যাতে একজন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক কৃত অপরাধের সময়, স্থান, প্রকৃতি বা যে কোনো ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তার বর্ণনা এবং আইনে যে ধারার অধীনে আসামিকে অভিযুক্ত করা হয়েছে তা উল্লেখ থাকবে। অর্থাৎ চার্জে উল্লেখ থাকে কোন সময় অপরাধ করছে, কোন স্থানে করছে, কোন প্রকৃতির অপরাধ করছে, কোন ব্যক্তি করছে, কোন আইনের অধীন করছে, এই সব কিছু বিস্তারিত উল্লেখ থাকে চার্জে। আর চার্জ গঠন করার দায়িত্ব কিন্তু কোনো উকিল সাহেবের না, চার্জ গঠনের দায়িত্ব হচ্ছে আদালতের। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে চার্জের উপাদান, অভিযোগ নামায় বা চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। তো চার্জের বিষয়বস্তু সম্পর্কে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 221 থেকে 223 ধারা পর্যন্ত বলা হয়েছে। অর্থাৎ চার্জের যে উপাদান বা শর্তাবলী, এগুলো আলোচনা করছে 221 ধারা থেকে 223 ধারা পর্যন্ত। উক্ত ধারা অনুযায়ী একটি অভিযোগ নামায় নিম্নলিখিত বিষয়সমূহ থাকতে হবে। কি কি? আহ 1 নম্বরে দেখেন, চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে। একটা চার্জে আপনার অপরাধের বিবরণ, অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখই যথেষ্ট বিবরণ। তো অপরাধের বিবরণ অর্থ কি? অপরাধের বিবরণ হলো, ধরেন একজন ব্যক্তি চুরি করছে। আচ্ছা, ধরেন একজন ব্যক্তি, মানে মিউট করে দেন তাহলে হয়ে গেছে। একজন ব্যক্তি ধরেন আহ চুরি করছে। তো কিভাবে চুরি করছে? ধরেন শীত কেটে চুরি করছে, বা ঘরের ভিতর ঢুকে চুরি করছে, পকেটে হাত দিয়ে চুরি করছে। তো কিভাবে চুরি করছে এটার বিস্তারিত বিবরণ থাকতে হবে। তবে যদি কোনো অপরাধের নির্দিষ্ট নাম থাকে, তাহলে এর বিস্তারিত বিবরণের দরকার নাই। তাহলে বললেই হয় যে সে চুরি করছে, চুরির অপরাধ করছে। আচ্ছা, তারপরে দেখেন যে ক্ষেত্রে, হ্যাঁ হচ্ছে, ওই কথা তো শোনা যাবে, আপনি ভলিউম কমাই দেন, আপনার ফোনের ভলিউম কমাই দেন। হ্যাঁ, যে ক্ষেত্রে অপরাধের নির্দিষ্ট নাম নেই, পাচ্ছেন, আপনার ফোনের ভলিউম কমাই দিলে হবে। যে ক্ষেত্রে, মিউট করা যাবে না? আচ্ছা, এই শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো দেখেন, যে ক্ষেত্রে অপরাধের নির্দিষ্ট নাম নেই, সেই ক্ষেত্রে সেই অপরাধের সংজ্ঞা এমন ভাবে উল্লেখ করতে হবে
যাতে আসামি তার বিরুদ্ধে আদিত অভিযোগ সম্পর্কে সুস্পষ্টভাবে বুঝতে পারে। তো আমাদের দণ্ডবিধিতে সকল অপরাধের নাম নাও থাকতে পারে, বা এমন কোনো অপরাধ সৃষ্টি হয়েছে, ধরেন এটা নতুন অপরাধ। তো তো সেই ক্ষেত্রে যদি কোনো অপরাধের নাম না থাকে, তাহলে ওই অপরাধের একটা সুনির্দিষ্ট বর্ণনা দিতে হবে, যে আপনি এইভাবে এমন ধরনের অপরাধ করছেন। আহ এইটা এরকম বর্ণনা দিতে হবে, যাতে আহ, যিনি আসামি তিনি বুঝতে পারে। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরেন, যে চুরি কিভাবে করে, চুরির একটা নাম আছে, ডাকাতির নাম আছে, তারপরে খুনের নাম আছে, তারপরে অন্যান্য যে নাম অপরাধ সংক্রান্ত ক্ষতির নাম আছে, বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ আছে। কিন্তু অনেক অপরাধ দেখা গেল নতুন একটা অপরাধের সৃষ্টি হয়েছে। ধরেন আমাদের দেশে আহ যে প্রচলিত যে দণ্ডবিধি, এই দণ্ডবিধিতে তো আপনার 511টা ধারা আছে। এই দণ্ডবিধিতে কি ডিজিটাল যে অপরাধগুলা, ধরেন হ্যাকিং, তারপর কম্পিউটার রিলেটেড যে অপরাধ, ইন্টারনেট রিলেটেড যে অপরাধ, এই অপরাধগুলো কি আছে বলেন? শাস্তি আছে? নাই। তো এই অপরাধগুলা তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার আইন, এগুলো তো পরবর্তীতে তৈরি করছে। তো যদি দেখুন, যখন এই আইনগুলো তৈরি হয় নাই, কিন্তু ওই মুহূর্তে যদি কেউ কম্পিউটার রিলেটেড কেউ কোনো অপরাধ যদি কেউ করতো, তাহলে তার বিরুদ্ধে তো দণ্ডবিধির যে কোনো একটা ধারাই মামলা হতো। তো সেই ক্ষেত্রে এই অপরাধটার বিস্তারিত বিবরণ দেওয়া লাগতো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন, ধরেন আমাদের দেশে কোনো ডিজিটাল নিরাপত্তা আইন নাই। তো এরকম যদি হতো যে একজন একজন কম্পিউটারের আর একজনের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাক করছে, তো সেই ক্ষেত্রে দণ্ডবিধি অনুসারে কি মামলা দেওয়া যায়? দণ্ডবিধি অনুসারে দেখা গেলো যে ক্ষতি, ওই যে মিসচিপ যেটা, সেটা করা যেতে পারে। তখন বলা যেতে পারে যে অমুক অমুকের বিরুদ্ধে মানহানি করছে বা ক্ষতি করছে কোন ভাবে, যে বিস্তারিত বর্ণনা ওরকম ডিজিটাল মাধ্যমে বা ইন্টারনেটে ফেসবুকে লেখালেখি করছে, যাতে সে আসলে বুঝতে পারে। কারণ ফেসবুক রিলেটেড বা ডিজিটাল অপরাধ রিলেটেড কোনো বিধান তো আমাদের দণ্ডবিধিতে নাই, এটা তো পরে আইন তৈরি করছে, কিন্তু প্রথম দিকে তো ছিল না। তো এই কারণে বলতেছে যে যদি যদি নতুন কোনো অপরাধ হয়, যে অপরাধের কোনো সুনির্দিষ্ট নাম নাই, তাহলে সেটা এমন ভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি বুঝতে পারে। 3 নাম্বার, যে আইন বা যে ধারা অনুসারে অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চার্জে, তা উল্লেখ করতে হবে। কোন আইনের কোন ধারায় অপরাধ করছে? এটা কি দণ্ডবিধি, নাকি নারী ও শিশু নির্যাতন দমন আইন, নাকি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, কোন আইনের কোন ধারা, এটা উল্লেখ করতে হবে। তারপরে আসামির পূর্ববর্তী দণ্ডের ঘটনা, আসামির পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ এবং স্থান উল্লেখ করতে হবে। আসামি পূর্বে যদি কোনো অপরাধ করে, আসামি পূর্বে যদি কোনো অপরাধ করে, তাহলে ওই অপরাধের তারিখ, স্থান, এটা চার্জে উল্লেখ করা যেতে পারে। ধরেন একজনের বিরুদ্ধে চুরির মামলার বিচার হচ্ছে, তো দেখা গেল সে আগেও চুরি করেছিল, তাহলে এই বর্তমান মামলার চার্জে আদালত উল্লেখ করবে যে আগের মামলায় সে কি চুরি করছিল, কি শাস্তি পাইছিল, কোথায় করছিল, এটা উল্লেখ করতে পারে চার্জে। তারপরে দেখেন চার্জের মধ্যে অভিযোগকৃত অপরাধের সময় এবং স্থান সম্পর্কে উল্লেখ থাকবে, কোন সময়ে করছে, কোন স্থানে করছে, এটা উল্লেখ থাকবে। যে একজন ব্যক্তি কোথায় হত্যা করছে, কোন স্থানে করছে, এটা উল্লেখ থাকবে। আসামিকে যখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অথবা অসাধুভাবে অর্থ আত্মসাতের অভিযোগ চার্জ গঠন করা হয়, তখন সম্পূর্ণ দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে মোটামুটি ভাবে তাই, এবং যে তারিখ সমূহের মধ্যে অপরাধ করা হয়েছে তা উল্লেখ করলেই যথেষ্ট হবে। তবে প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান আন্ডারলাইন করবেন, 1 বছরের বেশি হবে না। এটা একটু বুঝতে হবে। এটা বললো যে তার আগে বোঝা দরকার যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি। যদি কারোর সাথে আপনার বিশ্বাসের সম্পর্ক থাকে, তারপরে সে যদি আপনার কোনো সম্পত্তি আত্মসাৎ করে, সেটাকে বলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। আর অর্থ আত্মসাৎ তো বুঝে নেই, যে কেউ আপনার অর্থ যদি কেউ আত্মসাৎ করে। এখন ধরেন আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানির যে ম্যানেজার, তিনি বিভিন্ন সময়ে, তিনি তো আপনার কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করে, তাহলে তিনি বিভিন্ন সময় টাকা আত্মসাৎ করছে, আপনার কোম্পানির বিভিন্ন সম্পত্তি বা টাকা আত্মসাৎ করছে। এটা তাহলে মোটামুটি কত টাকা আত্মসাৎ করছে, এটা আপনার এক্সাক্ট অ্যামাউন্ট না লিখলেও চলবে। আপনাকে চার্জে উল্লেখ করতে পারে যে এত সময় থেকে এত সময়ের মধ্যে আনুমানিক এত টাকা আত্মসাৎ করছে, এটা আদালত লিখতে পারে আর কি, এত সময় থেকে এত সময়ের মধ্যে এত টাকা আত্মসাৎ করছে। তবে এক্ষেত্রে এই যে এত সময় থেকে এত সময়ের মধ্যে আনুমানিক এত টাকা আত্মসাৎ করছে, এই 1 তারিখ থেকে শেষ তারিখের ব্যবধান 1 বছরের বেশি
হবে না। প্রথম তারিখ থেকে শেষ তারিখের ব্যবধান 1 বছরের বেশি হবে না। এবং এই আনুমানিক যে অ্যামাউন্টটা, এটা শুধুমাত্র আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ, বসে নিয়ে যাবেন, তবে এটা শুধুমাত্র আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অর্থ আত্মসাতের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো অপরাধের ক্ষেত্রে না। যদি চুরির ক্ষেত্রে এভাবে করতে পারবে না যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে চুরি করছে বা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ডাকাতি করছে, এই সব ক্ষেত্রে হবে না। এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য? অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অসাধুভাবে অর্থ আত্মসাতের ক্ষেত্রেই এইভাবে মোটামুটি একটা অ্যামাউন্ট লিখতে পারে, তবে প্রথম তারিখ থেকে শেষ তারিখের ব্যবধান এতদিনের বেশি হবে না। তারপরে আহ 7 নাম্বারটা যদি আমরা একটু দেখি, যে কিছু কিছু অপরাধ কি উপায়ে সংঘটিত হয়েছে তাও চার্জে উল্লেখ করতে হবে। যদিও আমরা একটু আগে একেবারে প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টে দেখেন যে চার্জে বিবরণ থাকতে হবে, অপরাধের বিবরণ থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট নাম উল্লেখ থাকলেই যথেষ্ট, তাইলে আর বিবরণ দেওয়ার দরকার নাই। তবে কিছু 7 নাম্বার পয়েন্টটা দেখেন, কিছু কিছু অপরাধ কি উপায়ে সংঘটিত হয়েছে তা চার্জে উল্লেখ করতে হবে। অর্থাৎ কিছু কিছু অপরাধ আপনি যতই বিবরণ দেন না কেন, সরি, যতই নাম লেখেন না কেন, কি উপায়ে সংঘটিত হয়েছে এই বিবরণও আপনাকে উল্লেখ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এই কোন কোন অপরাধের বিবরণ উল্লেখ করতে হবে সেটা একটু দেখেন। প্রতারণা, প্রতারণাটা কি আপনি ছদ্মবেশে করেছেন না কিভাবে করেছেন সেটা উল্লেখ থাকবে। মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্যদান কি আদালতে দিয়েছেন নাকি অন্য কোনো কার্যক্রমে দিয়েছেন সেটা উল্লেখ থাকতে হবে, বিস্তারিত বিবরণ দিতে হবে। সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান, সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে কিভাবে বাধা দিচ্ছেন এটাও উল্লেখ থাকতে হবে। তো এই 3টা পয়েন্ট আপনার যারা প্রিলি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা লিখিত পরীক্ষার সময় প্রবলেমেটিক প্রশ্ন আসে যে প্রতারণা করছে কিন্তু কি উপায়ে প্রতারণা করছে এটা হলো চার্জে উল্লেখ করে নাই, তো চার্জটা কি ঠিক আছে কিনা, বলেন তো ঠিক আছে কিনা? ঠিক নাই। কিছু কিছু অপরাধ আছে কি উপায়ে করছে সেটা উল্লেখ করতে হবে। এই 3টা অপরাধ হলো কি কি? প্রতারণা, আপনার মিথ্যা সাক্ষ্য দান, আর একটা হচ্ছে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দান। তো এইগুলা হচ্ছে কি উপায়ে করছে সেটাও উল্লেখ করতে হবে। তো এই হলো মোটামুটি আপনার চার্জের উপাদান। চার্জের উপাদান এগুলাই। তাহলে চার্জের উপাদান আমরা কি কি পেলাম ভাই? আহ অপরাধের নাম, অপরাধ কখন করেছে, স্থান সময়, তারপরে পূর্বে সে কি কোনো অপরাধ করেছে কিনা সেটা, তারপরে আপনার কোন আইনের অধীনে অপরাধ করছে সেটা, তারপর কিছু কিছু অপরাধ আছে বিস্তারিত বিবরণ দিতে হবে, যেরকম প্রতারণা, তারপরে আপনার মিথ্যা সাক্ষ্যদান, সরকারি কর্মচারীকে বাধা দান, এগুলা। আর কিছু কিছু অপরাধ আছে যেগুলো আপনার সুনির্দিষ্টভাবে আহ আহ আহ, কত টাকা আত্মসাৎ করছে এটার দরকার নাই, তবে আহ আনুমানিক একটা অ্যামাউন্ট লিখলে হবে, যেরকম অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে অর্থ আত্মসাৎ ইত্যাদি। তো এরপরে আমরা চলে আসি, দেখেন 224 ধারা। তাহলে আমরা কি পেলাম? চার্জ কাকে বলে সেটা পেয়েছি, চার্জের উপাদান পেয়েছি। এখন আমরা চলে আসি 224 ধারাটা, দেখেন 224 ধারা বলছে চার্জে উল্লেখিত শব্দের অর্থ। ফৌজদারি কার্যবিধি 224 ধারা মতে, আন্ডারলাইন করবেন, যে আইন অনুসারে অপরাধ দণ্ডনীয় চার্জে উল্লেখিত শব্দের অর্থ সেই আইন অনুসারে ব্যাখ্যা করতে হবে। বা ধরেন আপনি যদি চার্জ গঠন করেন দণ্ডবিধি অনুসারে, তাহলে দণ্ডবিধিতে ওই অপরাধের সংজ্ঞা যা দিছে সেটা প্রাধান্য পাবে, অন্য কোনো বিশেষ আইনে থাকলে প্রাধান্য পাবে না। বা আপনি যদি চার্জ গঠন করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চার্জ গঠন করেন, তাহলে দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞা কি দিছে এটা এই জায়গায় প্রাধান্য পাবেন না। যে আইনে চার্জ গঠন করা হবে সে আইনে ওই অপরাধের সংজ্ঞা কি দিছে বা ব্যাখ্যা কি দিছে সেটাই প্রযোজ্য হবে, অন্য কোনো আইন থেকে রেফারেন্স আনা যাবে না। এটাই বলছে আমাদের ফৌজদারি কার্যবিধির 224 ধারায়। তো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা অনলাইনে ভাই যারা আছেন? যা বুঝাইলাম এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 224 ধারা পর্যন্ত বুঝছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? হ্যালো। জি স্যার, বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। তা আমি আগে আহ পড়ে যাই, তারপরে প্রশ্ন মিলাই দিব যে কোনটুকুর উত্তর কি। প্রথম এখানে আসেন যে চার্জে ভুলের পরিণতি, চার্জে ভুলের ফলাফল।
তো চার্জে আসলে ভুলের ফলাফল আসলে কি, চার্জ গঠন, ধরেন চার্জ গঠন করতে গেল, আদালত চার্জ গঠনের সময় ওই অপরাধীর নাম লিখতে মনে নাই, বা অপরাধী কোন ধারায় অপরাধ করছে এটা লিখতে মনে নাই, মানে ভুল হয়ে গেছে, বা সাক্ষীর নাম বা এক স্থানের জায়গা, অপরাধ ঘটছে এক জায়গায় লিখছে আর এক জায়গার কথা, বা তারিখ ভুল লিখছে, 1 জানুয়ারির জায়গা 1 ফেব্রুয়ারি লিখছে। তো এরকম যদি চার্জে যদি ভুল করে, তো চার্জে ভুল তো নর্মালি করে কে? আদালত করে না, আয়ও না। আয়ও তো দেয় চার্জশিট, অভিযোগপত্র, এটার ব্যাখ্যা আগে দিছি। চার্জশিট আর চার্জ কিন্তু এক জিনিস না। তদন্তকারী কর্মকর্তা বিচার করে, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে জিআর মামলায় যে আপনার যে তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে যদি তিনি দেখান যে সংশ্লিষ্ট অপরাধীরা আসলেই অপরাধ করেছে, তাদের সংশ্লিষ্টতা আছে, তখন আসামিদের বিচারের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা যে পুলিশ রিপোর্ট দেয় সেটাকে বলে চার্জশিট। চার্জশিট বা অভিযোগ পত্র। চার্জশিট আর চার্জ কিন্তু এক জিনিস না। চার্জশিট দিয়ে দিল, চার্জশিট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আমি এটা আমলে নিব, তাহলে 190 খতে উনি এটা আমলে নিবে। আমলে নেওয়ার পরে উনি এটা বদলি করে দিবে। বদলি করার পরে যে আদালতে গেল, সে আদালতে ডিসচার্জের আবেদন দেবে আসামি পক্ষ, যে আমার অব্যাহতি, আমাকে এখানে এই এই মামলা থেকে কি দেওয়া হোক, অব্যাহতি দেওয়া হোক। ডিসচার্জের শুনানি হবে, আদালত আসামিরে শুনবে, বাদী পক্ষরে শুনবে, মামলার রেকর্ড সমূহ বিবেচনায় নেবেন। সবকিছু নেওয়ার পরে যদি আসামির অব্যাহতি দিলে তো দিল, আর যদি মনে করে যে না আসামি আসলে অপরাধ করছে, তাহলে আসামির বিরুদ্ধে এখন হলো চার্জ গঠন করবে আদালত। জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে 319, 380, 325, 326 ধারায় বা এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনারা কি দোষী নাকি নির্দোষ? তখন তারা বলে যে আমরা নির্দোষ। এই যে হলো চার্জ গঠন হলো। তাহলে চার্জ গঠন করার দায়িত্ব হচ্ছে কার? আদালতের। আর চার্জশিট বা অভিযোগপত্র দেয় কে? তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা ইনভেস্টিগেটিং অফিসার। সো এই ভুলটা আমাদের অনেকের মাঝেই আছে, যে তারা বুঝতে পারে না যে চার্জ কাকে বলে আর চার্জশিট কাকে বলে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো চার্জে ভুলের ফলাফল। যে কথা বললাম যে চার্জে তো যে কোনো কিছু ভুল হইতে পারে, তারিখ ভুল হইতে পারে, নাম ভুল হইতে পারে, স্থান ভুল হইতে পারে, অপরাধের নাম ভুল হইতে পারে, বা অন্য কিছু ভুল হতে পারে। এই ভুল যদি হয় তাহলে তার ভুলের পরিণতি সম্পর্কে আমাদের এই ফৌজদারি কার্যবিধির 225 এবং 232 ধারায় আলোচনা করা হয়েছে। 225 ধারা অনুসারে চার্জে ভুলের কারণে যদি আন্ডারলাইন করবে ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে না। ধরেন চার্জে আদালত ভুল করে ফেলছে, কিন্তু সামগ্রিকভাবে ওই ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। মানে ওই চার্জার বাতিল করার দরকার নাই, কারণ হালকা পাতলা ভুল আছে কিন্তু এটার কারণে তো ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাই এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো বিষয়টা অনেকটা এরকম যে আমরা যে যে ধর্মাবলম্বী আছে, ধরেন মুসলিম ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, তারা যদি এরকম হয় যে একজন যে- শেষ বিচারের দিনে হাসরের ময়দানে আল্লাহ যখন ইমানের মানে হিসাব করবে, মানে কার কত নেকি আছে, দেখবেন যে পাপ কিন্তু মোটামুটি সবাই করছে। তো হালকা পাতলা পাপ যে করলে যে যেটা বেঁচতে যাওয়ার জন্য যথেষ্ট, তো ওই পাপের জন্য কিন্তু বেঁচতে যাওয়া কি থাকবে না, আল্লাহ বিশেষ রহমতে নিয়েই নেবেন। তাহলে বিষয়টা এরকম, যদি ভুল থাকে এবং ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। অপরদিকে 232 ধারা অনুসারে ভুলের কারণে যদি আন্ডারলাইন করবেন ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে এবং উচ্চ আদালত উক্ত চার্জ বাতিল করতে পারে। অর্থাৎ যদি ভুল থাকে, ভুলের কারণে দেখা গেল কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, তাহলে চার্জ বাতিল হবে না 225। কিন্তু চার্জে যদি ভুল থাকে, ভুলের কারণে যদি কি ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে উচ্চ আদালত চার্জ বাতিল করতে পারে। এটা হলো কত? 232। তাহলে 225-এ হলো ভুল আছে বাট চার্জ বাতিল হবে না, আর 232 হলো ভুল আছে বাট চার্জ বাতিল হবে। এটা হলো কত? 232। তো 225টা আগে আমরা একটু পড়ি। দেখেন ধারা 225, আহ চার্জে ভুলের পরিণতি। ফৌজদারি কার্যবিধি 225 ধারা মতে চার্জ বা অভিযোগে অপরাধের বর্ণনা বা অন্য কোনো তথ্য পরিবেশনের সময় কোনো ভুল হলে বা কোনো কিছু বাদ পড়লে, আন্ডারলাইন করবেন, যদি আসামি বিভ্রান্ত না হয় বা ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে তা মামলার কোনো পর্যায়ে গুরুতর বলে বিবেচিত হবে না। মানে ভুল হয়েছে ঠিক আছে, বাট এই কারণে আসামি বিভ্রান্ত হয় নাই, তাহলে এটা গুরুতর বলে বিবেচিত
হবে না। অর্থাৎ এই ধরনের ভুলের কারণে মামলার বিচারে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না। এখন প্রশ্ন এসে যায় যে আমার ভুল গুরুতর হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে, এটা নির্ণয় করব কিভাবে? আমরা এখানে দুইটা উদাহরণ আছে, এই দুইটা উদাহরণ 225-এর দুইটা উদাহরণ আপনাদের লিখিত পরীক্ষার জন্য ভিভিআই, এখান থেকে সরাসরি মানে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, বা এইভাবে আসতে পারে যে চার্জের ভুলের পরিণতি আলোচনা করুন। প্রথম উদাহরণটা দেখেন, কাবিরকে দণ্ডবিধির 242 ধারায় চার্জ করা হয়েছে। মানে কাবিরের বিরুদ্ধে মামলা হয়েছে দণ্ডবিধির কত ধারায়? 242 ধারায়। তাহলে 242 ধারায় আসলে কি আছে দেখেন, এই যে জাল মুদ্রা দখলে রেখেছে এবং যখন সে উহা দখলে এনেছে তখন তা জাল বলে জানতো। 242-এ আছে যে সে জাল মুদ্রা কি দখলে রেখেছে এবং যখন সে দখলে এনেছে তখন ওইটা যে জাল এটা তার জ্ঞানে ছিল। মানে কি বোঝা গেল, সে জেনে শুনেই জাল মুদ্রা রাখছে। কিন্তু উক্ত চার্জে গোল দিবেন প্রতারণা শব্দটি বাদ পড়েছে। কিন্তু চার্জে আদালত ভুল করে এরকম চার্জটা গঠন এইভাবে করা উচিত ছিল যে প্রতারণা করার উদ্দেশ্যে জাল মুদ্রা দখলে রেখেছে এবং যখন সে উহা দখলে রেখেছে তখন সে জাল বলে জানতো। কিন্তু প্রতারণা শব্দটা চার্জ থেকে আদালত ভুল করে লেখে নাই। এখন আসামি যদি উচ্চ আদালতে যায় বলে যে ওনার এই জায়গা প্রতারণা শব্দ লেখে নাই, সো আমি এই চার্জে এই জায়গা ভুল আছে, এটা এই চার্জ বাতিল করতে হবে, আমি বিভ্রান্ত হয়েছি, তো এই কথা বললে কাজ হবে না। আদালত বলবে যে তুমি প্রতারণা লেখে নাই ঠিক আছে, বাট তুমি তো জেনে শুনেই তো জাল মুদ্রা রাখছো। আর মানুষ জেনে শুনে জাল মুদ্রা কিসের জন্য রাখে? এমন তো না যে তার হবি না যে আমি জাল মুদ্রা জমানো আমার শখ। বিষয়টা তার তা না, জাল মুদ্রা রাখে কিসের জন্য? তার অবশ্যই একটা অপরাধ করার অভিপ্রায় আছে। সো আদালত বলবে যে যদিও এখানে প্রতারণা শব্দটা বাদ পড়ছে বাট এখানে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাই এই চার্জ মানে এই ভুল কি গুরুতর বলে বিবেচিত হবে না। বুঝতে পারছেন? এখানে উক্ত শব্দটি বাদ যাওয়া গুরুতর বলে ভুল বলে গণ্য হবে না। তো এরপরে আমরা চলে আসি উদাহরণ 2। এটা বেশ গুরুত্বপূর্ণ। হুম। ক এর বিরুদ্ধে 1882 সালের 21শে জানুয়ারি খোদা বক্স নামক এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়েছে। একটু লক্ষ্য করতে হবে, ক একজন ব্যক্তি, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সে হত্যা করছে কাকে? খোদা বক্সকে। কত তারিখে? 1882 সালের 21শে জানুয়ারি। আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম আন্ডারলাইন করেন হায়দার বক্স। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে হত্যা করছে কারে? খোদা বক্সে। কিন্তু প্রকৃতপক্ষে যে মারা গেছে তার নাম কি? হায়দার বক্স। হত্যার তারিখ 1882 সালের 20শে জানুয়ারি। তাহলে কর চার্জে লেখা হয়েছে কি যে সে হত্যা করছে কারে? খোদা বক্সে। এবং ঘটনার তারিখ লিখছে কবে? 1882 সালের 21শে জানুয়ারি। বাট প্রকৃতপক্ষে যে মারা গেছে তার নাম কি? হায়দার বক্স। এবং ঘটনাটা ঘটছে 1882 সালের কয় তারিখ? 20শে জানুয়ারি। কিন্তু চার্জে আহ যে মারা গেছে তার নামও ভুল লেখছে, আবার কি তারিখটাও ভুল লেখছে। বলি। ক কেবলমাত্র একটি হত্যাকাণ্ডেই অভিযুক্ত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানকালে সে শুনেছে যে উহা কেবলমাত্র হায়দার বক্সের হত্যা সম্পর্কিত। এটা একটা আন্ডারলাইন করে। ক একটা মাত্র হত্যাকাণ্ডেই সে অভিযুক্ত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানকালে, অনুসন্ধানকালে মানে হচ্ছে যে একটা মামলায় চার্জ গঠনের আগের যে স্টেজ, ওই যে জামিন চাওয়া, চার্জশিট দেওয়া, এই সব কিছুতে নাম ছিল ওই হায়দার বক্সি। মানে হায়দার বক্সের হত্যা মামলায় সে জামিন নিছে, চার্জশিটেও হায়দার বক্সি লেখা আছে। আবার ওই অনুসন্ধান চলাকালে যে অন্যান্য আসামি হাজিরা টাজিরা দিছে, ওই ওই সব কিছুতে লেখা আছে ভিকটিমের নাম, যে মারা গেছে তার নাম কি লেখা? হায়দার বক্স, হায়দার বক্সই লেখা। কিন্তু যখন চার্জ গঠন করে তখন লেখা হয়েছে কি? খোদা বক্স। আচ্ছা, যে কথা বলতেছিলাম যে এখানে কিন্তু প্রকৃতপক্ষে ভাই ওই যদিও চার্জে লেখছে খোদা বক্স, যদিও চার্জে লেখছে 21শে জানুয়ারি, কিন্তু ঘটনাটা কিন্তু ওই সে যখন মামলায় চার্জ গঠনের আগ পর্যন্ত সব জায়গায় কি ছিল? ওই হায়দার বক্সই ছিল। আর ওই
সে জামিন টামিন যা চাইছে সব ঠিকঠাক ছিল, কিন্তু চার্জ গঠনে আদালত একটু ভুল করছে, তাহলে আদালত ইহা ধরে নিতে পারে মানে যে সে বিভ্রান্ত হয়নি এবং অভিযোগের ভুল নগণ্য। বিষয়টা কিরকম আমি একটু ব্যাখ্যা যদি দেই, যে ধরেন ওনারে একবারে খোদাবক হত্যা মামলায় সাজা দিয়ে দিছে, যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এখন উনি এই যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করছে। আপিলে গিয়ে বলতেছে যে ওনার আমারে যে চার্জ গঠন করে সাজা দিছে এটা হলো ভুল, লেখছে খোদা বক্স আর ঘটনার তারিখ দেখাইছে কত, 21শে জানুয়ারি। তো এই তারিখে কোনো ঘটনা ঘটে নাই আর এরকম কোনো মানুষ মারাও যায় নাই, তাহলে আমারে যে সাজাটা দিছে এই সাজাটা কি অবৈধ? তখন আদালত বলতেছে যে ঠিক আছে, যে আদালত এখানে ভুল করছে, মানে যদিও খোদা বক্স লিখছে তারিখ 21শে জানুয়ারি লিখছে, বাট আপনি যে মামলার চার্জ গঠনের আগে চার্জশিট দেখেন বা এজাহার দেখেন, সব জায়গা কিন্তু লেখা আছে হায়দার বকশি, আর ঘটনার তারিখ ওই 20 জানুয়ারি লেখা। এবং আপনি ওইভাবেই তখন ওই মুহূর্তে কি জামিন টামিন নিছেন। তাহলে এই জায়গায় আদালত যে ভুল করছে এবং আপনি স্বীকার করে নিছেন যে হত্যাকাণ্ডে আপনি অংশগ্রহণ করছেন, তাহলে এই চার্জে যে ভুল আছে এই ভুলের কারণে ন্যায় বিচার কি হবে না, ব্যাহত হবে না। কারণ ওই যে যে দেখেন কেবলমাত্র একটি হত্যাকাণ্ডেই অভিযুক্ত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানকালে সে শুনেছে যে উহা কেবলমাত্র হায়দারবক্স হত্যা সম্পর্কিত। এবং ম্যাজিস্ট্রেট যখন অনুসন্ধান করে, অনুসন্ধান তো চার্জ গঠনের আগে, অনুসন্ধান কি, তখন কিন্তু ওই বলা হয়েছে যে এই হত্যাকাণ্ডটা মারা গেছে তার নাম কি, হায়দারবক্স। তো আদালত এখানে ভুলক্রমে, যেহেতু বক্সে বক্সে মিল আছে, হায়দারবক্সের জায়গায় আমি কি লিখে ফেলছে, খোদাবক্স লিখে গেছে, আর তারিখ 1 তারিখের জায়গায় আরেক তারিখ লিখে ফেলছে। সো এই কারণে এটা কি হবে না, মানে এই ভুলটা ন্যায় বিচার ব্যাহত হয়নি এবং এটা গুরুতর বলে বিবেচিত হবে না। বুঝতে পারছেন? এই প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে কারো? কোথাও না বুঝলে প্রশ্ন করেন ভাই। মানে গুরুতর ভুল হলে পরিবর্তন করবে, মানে নামটা আর মানে নর্মালি সাধারণত ভুল হলে পরিবর্তন করতে হবে না, এটাই বলে। মানে এখন 2021 আপনার হল। প্রশ্ন আসতে পারে যে স্যার এই জায়গা গুরুতর ভুল হলো না কেন? গুরুতর ভুল হলো না কারণ মামলাটা যখন শুরু ছিল তখন তো নাম কি ছিল, হায়দার বকশি ছিল এবং ঘটনা এটাই ছিল, কিন্তু চার্জ গঠনের সময় এটা উল্টে গেছে। কিন্তু গুরুতর ভুল বলে বিবেচিত হতো যদি এরকম কোনো ঘটনাই ঘটে নাই, তখন না আদালত চার্জ কি, গর্ত। চার্জ বাতিল করে দিতে পারতো, উচ্চ আদালত চার্জ বাতিল করে দিতে পারতো। 225-এর মূল যে কথা সেটা হলো চার্জ গঠনে যদি ভুল থাকে, ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। এটা হলো 225, ও, মানে 225-এ আপনার ভুলকে বৈধতা দিছে, যে হালকা ভুল পাত্তা ভুলের কারণে ওই চার্জ কি বাতিল হবে না। আর ও, একটা জিনিস মনে রাখবেন, যে চার্জ বাতিলের এখতিয়ার সর্বদা কার জানেন? উচ্চ আদালতের। কার? উচ্চ আদালত। যে আদালত চার্জ গঠন করছে সে আদালত কখনো চার্জ বাতিল করতে পারেন। তো পরেরটা দেখেন, 232 ধারা। 232 ধারা গুরুতর ভুলের ফলাফল। ফৌজদারি কার্যবিধির 232 ধারায় বলা হয়েছে আপিল আদালত, এটা গোল দিতে হবে, আপিল আদালত বা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ যদি মনে করে যে অভিযোগ গঠিত না হয় বা এতে ভুল থাকায় কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাহলে উক্ত আদালত যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিবেন এবং দণ্ডাদেশ বাতিল করে দিবেন। মানে সহজ কথা হলো যে আপিল আদালত বা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ যদি দেখেন যে চার্জ গঠনে কোনো ভুল ছিল, তখন আদালত, উচ্চ আদালত ওই চার্জ কি করে দিবেন, বাতিল করে দিবেন। চার্জ গঠনের উপর ভিত্তি করে যদি কোনো দণ্ড দেয় সেই দণ্ড বাতিল করে দিয়ে পুনরায় নতুন করে চার্জ গঠন করে সেটি বিচারের নির্দেশ দিবে। কিন্তু 225-এ কিন্তু চার্জ বাতিল করে নাই, আর এই জায়গা কি নতুন করে ওই যে দণ্ড দিছে সেই দণ্ড বাতিল করে এবং নতুন করে চার্জ গঠন করে সেটা বিচারের নির্দেশ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ 232 ধারায় চার্জ গঠনে ন্যায় বিচার, তার চার্জ গঠনে ভুলের কারণে ন্যায় বিচার কি হয়েছে, ব্যাহত হয়েছে, তাই এটা গুরুতর বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন এসে যায় যে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? ওই যে উদাহরণে যে বুঝতে হবে। একটু আগে যেরকম আমরা দুইটা উদাহরণ পড়ছি, ওই যে জাল মুদ্রা রাখছে, প্রতারণা শব্দটা বাদ পড়ছে,
আর হায়দার বক্সের জায়গায় লিখছে কি খোদা বক্স, বাট সে প্রথম দিকে মেনেই নিছে যে মামলা অনুসন্ধানকালে কিন্তু হায়দার বক্সই ছিল, নাম টাম ঠিক ছিল, এই কারণে সেটা গুরুতর বলে বিবেচিত হয়নি। 232টা একটু দেখি। এগুলা কিন্তু সরাসরি বইয়ের উদাহরণ, আমি বলে দিই, এবং এখানে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা একবার এসেছিল, আপনাদের আসতে পারে। করিমকে 1882 সালের 20 জানুয়ারি হায়দার বক্সকে এবং 1882 সালের 21 জানুয়ারি খোদা বক্সকে হত্যার জন্য চার্জ করা হয়েছে। একটু বুঝেন, করিম একজন ব্যক্তি ধরেন, তার বিরুদ্ধে অভিযোগ আসছে সে 1882 সালে 20 জানুয়ারি হত্যা করছে কারে? হায়দার বক্স। আর 21 জানুয়ারি হত্যা করছে কারে? খোদা বক্সকে। তাহলে আগে হত্যা করছে কারে? হায়দার বিশ বক্স জানুয়ারি আর হায়দার বক্সকে, হায়দার বক্সকে। আর 21 জানুয়ারি হত্যা করছে কারে? খোদা বক্সকে। তাহলে সে কয়জন ব্যক্তির হত্যার জন্য অভিযুক্ত? করিমের বিরুদ্ধে অভিযোগ চার্জ গঠন করতে 2 জনের হত্যার জন্য। হায়দার বক্সকে হত্যার জন্য খোদা বক্স তাকে গ্রেফতারের চেষ্টা করতেছিল। জানা গেছে যে করিম যখন হায়দার বক্সকে হত্যা করে, তখন খোদা বক্স একজন পুলিশ অফিসার, সে করিমকে গ্রেফতার করতে চাচ্ছিল। তখন করিম বলছে যে কি এত সাহস, হায়দার বক্সে তো মারছি, আর তুমি আমার গ্রেফতার করতে আসছো, তোমারও দিলাম। সিনেমাতে হয় না যে একজনকে হত্যা করে যখন আরেকজন পুলিশ ধরতে গেছে, তখন অপরাধীরা কি করে, পুলিশও দিয়ে দিছে। তাহলে প্রথমে মারছে হায়দার বক্স রে, হায়দার বক্স রে হত্যাকারী হিসেবে করিমকে যখন গ্রেফতার করতে গেছে খোদা বক্স, তখন করিম খোদা বক্স রেও হত্যা করছে। এই হলো ঘটনা। হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো। এটা, এই লাইনটা একটু দেখেন। হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো, মানে তার বিরুদ্ধে ওই প্রথম অভিযোগ ছিল হায়দার বক্সকে হত্যার জন্য, কিন্তু পরবর্তীতে তার বিচারটা হয়েছে ওই যে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হয়েছে। হায়দার বক্সের হত্যার বিচার তার এখনো হয় নাই, তার বিচার করছে পরের যে হত্যাটা করছে সেটার জন্য। প্রকৃতপক্ষে যে সকল সাক্ষী উপস্থিত ছিল তারা সকলে হায়দার বক্সের হত্যাকাণ্ডের সাক্ষী। কিন্তু দেখা গেল যে যদিও খোদা বক্সের হত্যার বিচার হয়েছে, কিন্তু খোদা বক্স হত্যা মামলায় যারা সাক্ষী দিছে তারা ওই খোদা বক্স হত্যাকাণ্ডের মামলার সাক্ষী না। তারা হলো কোন মামলার সাক্ষী? হায়দার হায়দার বক্স বক্স। সাক্ষী। তারা তো হায়দার বক্সের হত্যাকাণ্ড যা যা দেখছে সেটা ঠিক আছে, কিন্তু তারা খোদা বক্সে যে মারছে এই এই ঘটনা তো তারা দেখে নাই, বা তারা তো ওই মামলার সাক্ষী না, কিন্তু ঠিকই করিমদের সাজা দিয়ে দিছে। তখন করিম আদালতে বলবে যে ইওর অনার, আমি বিভ্রান্ত হইছি, কারণ আপনি দেখেন যে আমারে শাস্তি দিছে খোদা বক্সের হত্যার জন্য, ঠিক আছে, বাট সাক্ষী দিছে কারা এটা দেখেন। সাক্ষী দিছে কারা? খোদা হায়দার বক্সের বক্সের। মামলার যারা সাক্ষী তারা, সরি, হায়দার বক্সের মামলার যারা হত্যাকাণ্ডের যারা সাক্ষী তারা। খোদা বক্সের মামলায় এবারে সাজা দিছে, কিন্তু খোদা বক্সের মামলার সাক্ষীরা কিন্তু সাক্ষ্য দেয় নাই। সাক্ষ্য দিছে হায়দার বক্সের হত্যা মামলার যে সাক্ষী তারা। তো এইখানে আহ কি করবে যে আপিল আদালত, সেটা নেই ভুলটি গুরুতর বলে বিবেচিত করবে। তাহলে করিম রে যে সাজা দিছিল সেই সাজা বাতিল বা খালাস দিবে না, কিন্তু সাজাটা কি দিছে, দণ্ডটা বাতিল করে আবার নতুন করে চার্জ গঠন করে আদালতে বলবে যে তুমি আবার বিচার করো। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আপনারা একটু জটিল লাগতে পারে, কিন্তু এইভাবে চিন্তা করেন, সে প্রথমে মারছিল হায়দার বক্স রে, পরে মারছে খোদা বক্স রে, কিন্তু বিচার হয়েছে হায়দার বক্সে হত্যা মামলার বিচার। কিন্তু হায়দার বক্সের, সরি, খোদা বক্স বিচার হয়েছে পরে যারা মারছে সেটা, খোদা বক্সের হত্যাকাণ্ডের বিচার। কিন্তু ওই মামলায় যারা সাক্ষী দিছে তারা হলো প্রথম হত্যাকাণ্ডের সাক্ষী। এবং করিম রে সাজা দিয়ে দিছে, তখন করিম যায় বললো জিয়ার অনার যে আমারে সাজা দিছে, বাট সাক্ষী দিছে প্রথম ঘটনার যে সাক্ষী তারা, এই ঘটনার সাক্ষীরা সাক্ষ্য দেয় নাই, তাই আমার যে চার্জ গঠনটা হয়েছে এটা কি সঠিক হয় নাই, ন্যায় বিচার কি হয়েছে, ব্যাহত হয়েছে। তাই আপিল আদালত বা রিভিশন আদালত এটা বাতিল করে দিয়ে নতুন করে চার্জ গঠনের নির্দেশ দিতে পারে। এটা হলো 232। আচ্ছা, দুইটা অপরাধের চার্জ একত্রে হবে না। প্রথমত আহ, আমরা একটু পরে যাই পড়বানি যে দুইটা তো স্বতন্ত্র ঘটনা, আগে মারছে অমুক রে পরে মারছে এরে। আর দুইটা অপরাধের চার্জ একসাথেও যদি হয় এটা আদালতের ইচ্ছা হতেও পারে, কারণ আমরা একটু পরে পাবানি যে একই ধরনের অপরাধ তিনটা যদি করে,
ঠিক আছে, একসাথেও করলো, কিন্তু ধরেন একসাথেই করছে, একসাথে করার পর কিন্তু পরের হত্যাকাণ্ডের মামলায় সাক্ষী দিছে কারা? প্রথম হত্যাকাণ্ডের। তাহলে সাক্ষী তো ঠিক নাই। বুঝতে পারছেন? জি, প্রশ্ন আছে কিনা? বুঝছেন? বুঝেন নাই বোধহয় অনেকে, নাকি? স্যার বুঝছি, মানে এটা বুঝাইছে যে মানে আমি মারছি প্রথমে ক কে, কিন্তু পরে মারলো খ কে। খ যখন বিচার করতে গেল তখন দেখা যাচ্ছে যে মানে প্রথম মামলা যে আসামি তাদের তাদের সাক্ষী দিতে, কিন্তু বিচার হচ্ছিল পরের মামলায় যাকে হত্যা করা হয়েছে তার। সেই জন্য মানে আদালতের কাছে এটা ও যখন সার্চ দেওয়া করলো, গুরুতর ভুল হিসাবে ধরলো, সেই জন্য দণ্ডটা বাতিল করে পরে নতুন করে আবার সার্চ গঠন করলো। ধন্যবাদ, ধন্যবাদ। বুঝতে পারছেন, ধন্যবাদ। কি হৃদয় সাহেব, বুঝছেন কিনা? তো আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চার্জ আমি কি, চার্জ। উদাহরণটা বুঝতে পারছি। হ্যাঁ বলেন, হ্যালো স্যার, বলেন। উদাহরণটা বুঝতে পারছি, কিন্তু এই যে নিচের লাইনে, উদাহরণের নিচের লাইনে হায়দার বক্সের হত্যার জন্য হুদা বক্স তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল, এটা কি? এটা আমি বুঝিনি, লাইনটাই বুঝিনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার। ওইটা, এটার উদাহরণ কিন্তু আমি ওই যে দিলাম, যে করিম প্রথমে মারছিল, ধরেন করিম একজন গুন্ডা, সে প্রথমে মারছে হায়দার বক্সরে। তো হায়দার বক্সে মারার পরে খোদাবক ধরেন একজন পুলিশ, তা পুলিশ কি অপরাধীকে গ্রেফতার করার চেষ্টা করবে না? তো যখন গ্রেফতার করার চেষ্টা করছিল, তখন করিম রাগ হয়ে যায়, খোদাবক তোর বক্সের বক্স বংশ নির্বংশ করে ফেলবো, আগে হায়দার বক্সে মারছি, তোমার কত বড় সাহস, তুমি আমার গ্রেফতার করতে আসছো, তোমারেও শেষ করে দিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি এই আহ, দণ্ডবিধি, সিআরপিসি এগুলা পড়ার সময় বাংলা সিনেমা দেখবেন, মাঝে মাঝে এদিক সেদিক কল্পনা করবেন, দেখবেন যে সব সিনেমার সাথেই মিলে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এখান থেকে যে প্রশ্নটা হতে পারে সেটা হলো যে চার্জ কি, চার্জ গঠনের উপাদান সমূহ আলোচনা করুন, চার্জে ভুলের পরিণতি আলোচনা করুন। তো চার্জে ভুলের পরিণতি যদি আসে, আপনাকে আলোচনা করতে হবে 225 সাথে কত, 232, 225 আর 230। 32। এখন আমরা চলে আসি চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল। চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল। তো চার্জ তো একটু আগেই পড়লাম, 227 ধারাটা একটু দেখি। 227 ধারা, যে যখন আদালত চার্জ পরিবর্তন করতে পারে, ফৌজদারি কার্যবিধি 227 ধারার মধ্যে আদালত, আন্ডারলাইন করবেন, রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে বা নতুন চার্জ গঠন করতে পারে। এই জায়গায় উনি দুইটা জিনিস পারে, এক হলো চার্জ পরিবর্তন করতে পারে, আর হচ্ছে কি নতুন চার্জ গঠন। পরিবর্তন আর নতুন কিন্তু এক না। ধরেন তার বিরুদ্ধে চার্জ ছিল 323-এর, 323 হলো হালকা আঘাত, কিন্তু পরে মামলায় জানা গেল, তার সাক্ষ্য গ্রহণ করে আদালত জানতে পারলো এটা হালকা আঘাত না, এটা হলো গুরুতর আঘাত। তখন 323-এর সাথে চার্জ গঠন করবে কত, 323 বাদ দিয়ে চার্জ গঠন করবে 325-এ। এটা হলো পরিবর্তন। 323 বাদ দিয়ে কত, 325। এটা হলো পরিবর্তনের উদাহরণ। আর নতুন চার্জ গঠন কেমনে? ধরেন 23-এর চার্জ আছে, 23-এর চার্জ আছে, আদালত জানতে পারলো যে সে চুরিও করছে, সে ওই জায়গায় কি চুরিও করছে, তাহলে 23-এর সাথে 379 ধারা যুক্ত হবে, এটা হলো নতুন চার্জ গঠন। বুঝতে পারছেন? তাহলে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত, মানে আদালত চার্জ পরিবর্তনও করতে পারে বা নতুন চার্জ গঠনও করতে পারে। চার্জের এরূপ পরিবর্তন হলে প্রত্যেকটি পরিবর্তন বা সংযোজন আন্ডারলাইন করতে হবে, আসামিকে পড়ে শোনাতে হবে বা বোঝাতে হবে। চার্জে পরিবর্তন হলে রাখাই লেখান ই আছে, তো পিঁপড়া, তো সমস্যা নাই, সাঁতার শিখবেন। তো চার্জে যদি পরিবর্তন হয় তাহলে প্রতিটা চার্জ পড়ে শোনাতে হবে বা কি হবে, বোঝাতে হবে। কারে পড়ে শোনাইতে বুঝিয়ে হবে? দিচ্ছি। আসামিকে। 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 তো এখন চার্জে যদি পরিবর্তন হয়, তাহলে এই জায়গায় যদিও আমি লিখছি আসামির প্রতিকার, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার। চার্জ পরিবর্তন করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো রিভিশন। কেন রিভিশন? চার্জ গঠন করলে বাদী পক্ষ সংক্ষুব্ধ হইতে পারে, আসামিও সংক্ষুব্ধ হতে পারে। কিভাবে? ধরেন 323-এর চার্জ ছিল, 323-এর সাজা মাটে 1 বছর, ওটারে পরিবর্তন করে পরে চার্জ গঠন করছে 325-এ, 325-এর সাজা 7 বছর। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? আসামি। আসামির প্রতিকার কি? রিভিশন।
325-এর চার্জ ছিল, পরে চার্জ পরিবর্তন করে 323-এর চার্জ গঠন করছে। তাহলে আগের সাজা ছিল 7 বছর, এখন হলো 1 বছর, তাহলে সংক্ষুব্ধ কে? বাদীপক্ষ। তাহলে এই জায়গায় বাদ রিভিশন করবে কে? বাদীপক্ষ। তাহলে বাদ- চার্জে পরিবর্তনের কারণে যে কেউ সংক্ষুব্ধ হতে পারে, এবং সংক্ষুব্ধ হলে তার প্রতিকার হচ্ছে কি? রিভিশন। আমরা 228 ধারায় চলে আসি। দেখেন, চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার চলতে পারে, চার্জ পরিবর্তন হয়েছে মানে আদালত চার্জ পরিবর্তন করছে, আবার বিচারও চলতেছে, কোনো সমস্যা নাই। কেমনে দেখেন, ফৌজদারি কার্যবিধি 228 ধারার মধ্যে চার্জ পরিবর্তনের কারণে যদি আসামি, আন্ডারলাইন করবেন, আত্মপক্ষ সমর্থনে ক্ষতিগ্রস্ত না হয়, মানে আসামি ক্ষতিগ্রস্ত হয় নাই, আবার সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগকে মূল অভিযোগ ধরে আদালত বিচার শুরু করতে পারে। এটার অর্থ কি? চার্জ পরিবর্তন হয়েছে, কেউই ক্ষতিগ্রস্ত হয় নাই, রাষ্ট্রপক্ষও হয় নাই, আসামিও হয় নাই, তাহলে বিচার চলবে। এটা বললো 228। 228, 229টা দেখেন, চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার স্থগিত থাকে, ফৌজদারি কার্যবিধি 229 ধারা মতে চার্জ পরিবর্তনের কারণে আসামি পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে বা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগের উপর ভিত্তি করে আদালত বিচার স্থগিত রাখার আদেশ দিতে পারে। এটা হলো 229। তাহলে কেউ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিচার চলবে, সরি বিচার স্থগিত থাকবে, বিচার স্থগিত থাকবে। ওই যে সে রিভিশন যদি করে তাহলে বিচারিক আদালতের বিচার তো কি থাকবে? স্থগিত থাকবে। এটা হলো কত? 229। তাহলে আমার মনে রাখা খুব সহজ, যে চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন 227, আর চার্জ পরিবর্তন করতে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, বিচার চলবে 228। চার্জ পরিবর্তন করতে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচার স্থগিত থাকবে কত? 229। 229। তাহলে আমার এখানে মনে রাখতে হবে যে চার্জের যে পরিবর্তনের যে বিষয়টা, যে চার্জ পরিবর্তন কখন করা যায়, চার্জ পরিবর্তনের ফলে কি বিচার স্থগিত থাকবে নাকি চলবে, এটা যদি পরীক্ষায় আসে তাহলে কত কত ধারা? 227, 228, 229। 30। আচ্ছা, ধন্যবাদ। একটা প্রশ্ন, একটা ধারা আমাদের প্রশ্ন আসবে না, বাট তবুও আমাদের জানতে হবে। সাক্ষী রিকল, মানে সাক্ষী পুনঃতলব, এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির 231 ধারায় আছে। আর একটা ধারায় আছে, বলেন তো কত ধারা? সাক্ষী রিকল। চার্জের ক্ষেত্রে তো 231 ধারা, সাক্ষী রিকল আর একটা ধারায় পাঁচশো আছে। চল্লিশ কত? 540। 540। 540 ধারা। 1 2 3 4 5 কে আপনি? আসসালামু আলাইকুম স্যার, সুহাগ বলছিলাম স্যার। সোহাগ সাহেবের নাম নাই না? আপনি বাইনারি সংখ্যা, আর বাইনারি এটা দিয়ে ঢুকতেছি, ঘুম দিয়ে ঢুকতেছি। বাইনারি সংখ্যা তো শুধু 0 আর 1। যাই হোক, আহ, ফৌজদারি কার্যবিধির 1898 অনুসারে 231 ধারা অনুযায়ী বিচার শুরু হওয়ার পর আদালত কর্তৃক যখন অভিযোগ পরিবর্তিত বা সংযোজিত হয়, তখন সরকার পক্ষ বা আসামি পক্ষের যে সকল সাক্ষীর জবানবন্দি ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে এর পরিবর্তন বা সংযোজনের ভিত্তিতে তাদের পুনঃতলব, পুনঃসমন বা পুনঃ জবানবন্দি গ্রহণ করার অনুমতি দিতে হবে, এবং আদালত গুরুত্বপূর্ণ বলে মনে করলে অতিরিক্ত কোনো সাক্ষীকেও তলবের অনুমতি দিতে পারে। ধরেন আগে চার্জ ছিল 323, সাথে আপনি 379 গ্রহণ করলেন, তাহলে এক্ষেত্রে যে সাক্ষী ছিল তাদেরকে পুনঃতলব করতে পারে, বা নতুন কোন সাক্ষীরেও সমন দিতে পারে। এই কথাটাই বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 231 ধারায়। এছাড়া সাক্ষী পুনঃতলব আছে 540 ধারায়। 540 ধারায়। এখন আসল জায়গায় চলে আসি আমরা। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অপরাধের জন্য পৃথক চার্জ গঠন, ধারা 233। পৃথক অপরাধের ক্ষেত্রে পৃথক চার্জ গঠন ও পৃথক বিচার। 233 ধারায় বলতেছে যে ঘটনা যতগুলা, চার্জও ততগুলা। ধরেন একজন ব্যক্তি এক বাসায় গিয়ে চুরি করছে, কিছুক্ষণ পরে আর এক বাসায় গিয়ে কাউরে আহত করছে, এরপরে আর এক বাসায় গিয়ে একজনকে হত্যা করছে। তা এই ঘটনা কয়টা? মোট 3টা। তাহলে তার তার বিরুদ্ধে চুরির জন্য একটা মামলা হবে, ওই আহত করার জন্য একটা মামলা হবে, হত্যার জন্য একটা মামলা হবে, কারণ ঘটনা কিন্তু পৃথক পৃথক। যেহেতু ঘটনা পৃথক পৃথক, চার্জও কি পৃথক পৃথক। এটাই বলতেছে ফৌজদারি কার্যবিধির 233 ধারায়। এই জায়গায় মামলা হবে 3টা। দেখেন, ফৌজদারি কার্যবিধির 233 ধারা মতে প্রত্যেকটি পৃথক অপরাধ সময়ের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, এমন প্রত্যেকটি চার্জ পৃথক পৃথকভাবে বিচার করতে হবে। তবে 233 ধারার বিধানাবলী আন্ডারলাইন করতে হবে। 234, 235, 236 বা 239 ধারা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ 233-এর যে ব্যতিক্রম, এটা আলোচনা করছে 234,
35, 36 আর কত 239, তাকে 33টা বুঝি। কয়েকটি ঘটনায় চুরির জন্য অভিযুক্ত এবং অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত, মানে একই একই ঘটনায় না কিন্তু, একটা ঘটনায় করছে চুরি আর একটা ঘটনায় করছে কি মারাত্মক জখম। ফৌজদারি কার্যবিধির 233 ধারা অনুযায়ী কয়ের বিরুদ্ধে চুরি এবং মারাত্মক জখমের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে এবং পৃথক পৃথক ভাবে বিচার করতে হবে। 233 বুঝেন নাই কেউ আছেন? ঘটনা যতগুলা মামলা ততগুলা, কিন্তু এই দুইটা ঘটনার বিচার কখন একটা মামলায় করা যেত, এই এই সম্পর্কে আলোচনা করছে 234, 235, 236 আর কত 239, মানে 233-এর ব্যতিক্রম আলোচনা করছে 234, 235, 236 আর 239। তো আমরা চলে আসি যে প্রত্যেকটি অভিযোগ আলাদা আলাদাভাবে বিচার করার বিধানটির ব্যতিক্রম সমূহ। প্রথম যে ব্যতিক্রম সেটা হলো 234 ধারা। 234 ধারাটা দেখেন, একই ব্যক্তি কর্তৃক একই ধরনের অনধিক 3টি অপরাধ 12 মাসের মধ্যে সংগঠন করলে। কি দেখেন, একই ব্যক্তি, একই ব্যক্তি মানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। একই একজন। ধরনের, একই ধরনের মানে মানে সেম অপরাধ অনধিক কয়টা? 3টি। কত সময়ের মধ্যে করলে? 12 মাস। 12 মাসের বারো। মধ্যে বা 1 বছরের মধ্যে করলে। ধরেন একজন ব্যক্তি জানুয়ারি মাসে একটা খুন করছে, মার্চ মাসে একটা খুন করছে, ডিসেম্বর মাসে একটা খুন করছে, তাহলে এই 3টা অপরাধ, 3টাই খুন, একই প্রকৃতির অপরাধ। করছে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। কত মাসের মধ্যে? 1 বছরের মধ্যে। তাহলে এই 3টা খুনের বিচার একসাথে একত্রে চার্জ গঠন করে করতে পারবে, এটাই বলছে 234। 234। কিন্তু যদি এরকম হতো যে ধরেন একজন ব্যক্তি ডিপজল জানুয়ারি মাসে একটা হত্যা করছে, জুন মাসে একটা হত্যা করছে, ডিসেম্বর মাসে একটা হত্যা করছে, তাহলে ব্যক্তি একজন ডিপজল একই ধরনের অপরাধ করছে 12 মাসের মধ্যে, তাহলে 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে। কিন্তু যদি এরকম হতো যে ডিপজল জানুয়ারি মাসে হত্যা করছে, মার্চ মাসে একজনে ঘুষি দিয়ে দাঁত ফেলে দিছে, আর ডিসেম্বর মাসে যে চুরি করছে, তাহলে এই 3টা অপরাধের বিচার একসাথে করা যেত কিনা বলেন? না, কারণ এই 3টা অপরাধ তো একই ধরনের না, একই ধরনের না। না, ভিন্ন তাহলে 234 যদি আমরা দেখি, ফৌজদারি কার্যবিধির 234 ধারা মতে যদি একজন ব্যক্তি একই ধরনের অনধিক 3টি অপরাধ 1 বছরের মধ্যে সংগঠন করে এবং অপরাধগুলো একই ব্যক্তি সম্পর্কিত হোক বা না হোক, তার বিরুদ্ধে 3-এর অধিক যে কোনো সংখ্যক, 3-এর অনধিক যে কোনো সংখ্যক অপরাধের জন্য চার্জ প্রণয়ন করা যেতে পারে এবং একটি মোকদ্দমায় বিচার করা যেতে পারে। এই ধারা অনুযায়ী, এটা আন্ডারলাইন করতে হবে, দণ্ডবিধির 379 এবং 380 ধারার অপরাধ একই প্রকৃতির অপরাধ বলে গণ্য হবে। দেখি আমাদের হৃদয় সাহেব বলেন যে দণ্ডবিধির 379 আর 380-তে কি আছে? না, 379-তে হলো চুরি, শুধু চুরির শাস্তি নাকি? আর 80-তে হলো চুরি করছেন কোথায়? ঘরে, তাঁবুতে, জাহাজে, মানুষের বসবাসের স্থান বা সম্পত্তি রাখার স্থানে যদি চুরি করেন, সেটা হলো কত? 380। তাহলে এই জায়গা বলতেছে যে যদি কোনো ব্যক্তি শুধু চুরি করে আর ঘরে চুরি করে, এই দুইটা চুরি একই টাইপের বলে গণ্য করা হবে। অর্থাৎ একজন ব্যক্তি ধরেন আহ এমনি চুরি করছে দুইটা, আর একটা হলো ঘরের মধ্যে চুরি করছে 1 বছরের মধ্যে, তাহলে 3টা একই ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই 234 ধারা বুঝেন নাই কেউ আছেন কিনা বলতে পারেন? অনলাইনে যে ভাই আছে, মোশাররফ সাহেব বুঝছেন? মোশাররফ সাহেব জি স্যার, বুঝতে পারছি। কি বুঝছেন বলেন তো? 234 বলেন তো দ্রুত একটু। একই ব্যক্তি যদি একই ধরনের অপরাধ 1 বছরের মধ্যে করে তাহলে 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে। 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে, ধন্যবাদ। তবে অপরাধগুলো কি হতে হবে? একই ধরনের। একই প্রকৃতির, একই প্রকৃতির হতে হবে। জি। আমরা চলে আসি ভাই 235 ধারা।
এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার তিনটা সাবসেকশন আছে। 235-1 দেখি, একের অধিক অপরাধ সমূহের চার্জ একত্রে গঠন করে একত্রে বিচার। ফৌজদারি কার্যবিধি 235 ধারা মতে একের অধিক অপরাধ সমূহ একত্রে চার্জ গঠন করে যৌথভাবে বা একত্রে বিচার করা যাবে। একের অধিক অপরাধ আগে আমরা বুঝি 235-1। 235-1 বলছে যে সকল ঘটনা, যে সকল অপরাধ একই কাজের অংশ, সেই সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। আমরা 233-এ পাইছিলাম কি, একবারই সে চুরি করছে আর একবারই সে আহত করছে, তাহলে মামলা কয়টা? দুইটা। কিন্তু যদি যে বাড়িতে চুরি করছে সেই বাড়িতেই আঘাত করছে, তাহলে এই দুইটা ঘটনা একই কার্যের অংশ, তাহলে এই দুইটা অপরাধের বিচার একই মামলায় করা যেত। কারণ ঘটনা কিন্তু একই ঘটনায়, যে বাড়িতে সে ব্যভিচার করছে সেই বাড়িতে চুরি করছে, সেই বাড়িতে সে আঘাত করছে। কিন্তু যদি এক বাড়িতে চুরি করছে, এক বাড়িতে ব্যভিচার করছে, এক বাড়িতে আঘাত করছে, তখন চলে যাইতো কততে? 233-এ। কিন্তু যেহেতু সকল অপরাধ করছে একই সাথে, একই কার্যের অংশ, তাহলে এখানে এই সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। আর 235-এর একেও লোক কয়জন? একজন। দেখেন, ফৌজদারি কার্যবিধি 235-1 ধারা মতে অনেকগুলো কার্য যদি এমন ভাবে সংযুক্ত থাকে যেন একই কাজের অংশ গঠন করে, আন্ডারলাইন করবেন, এবং একই ব্যক্তি উক্ত কার্য সম্পর্কিত বিষয়ে একের অধিক অপরাধ করে, উক্ত ক্ষেত্রে এমন প্রত্যেকটি অপরাধের জন্য উক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে একই বিচারে বিচার একই সাথে বিচার করা যেতে পারে। উদাহরণ দেখেন, করিম ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে, ঘরে প্রবেশ করে খাইরুলের স্ত্রীর সাথে ব্যভিচার করে। ফৌজদারি কার্যবিধি 233 ধারা অনুযায়ী করিমের বিরুদ্ধে অপথ্য গৃহপ্রবেশের জন্য 454 ধারায় এবং ব্যভিচারের জন্য 457 ধারায়, 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে পৃথকভাবে বিচার করতে হবে। কিন্তু যেহেতু দুইটি অপরাধ এমন ভাবে সংযুক্ত যে এই অপরাধ সময় একই কাজের অংশ, এই অপরাধ দুইটা কি একই কাজের অংশ এবং একই ব্যক্তি সংগঠন করেছে, সেহেতু ফৌজদারি কার্যবিধি 235-1 ধারা অনুযায়ী দুইটি অপরাধ একত্রে বিচার করা। তাহলে আমি যদি বলি যে, আপনারা যারা অনলাইনে আছেন তাদের মধ্যে একজন বলেন যে 233-এর সাথে 235-1 পার্থক্য কি? 233-এর সাথে 235-1 পার্থক্য কি? অনলাইনে যারা আছেন পারবেন? 233 আসসালামু আলাইকুম স্যার। বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন, কেউ বলবেন? স্যার 233-এ বলছে পৃথক অপরাধের জন্য পৃথক বিচার করবে, আর 235-এ বলতেছে যে পৃথক অপরাধ হলো বিচার মানে অপরাধটা যাতে একই জায়গায় হবে, সেই জন্য বিচারটা একসাথে করা যাবে। ওনার হয়েছে কিনা বলেন তো, কি বলছেন আর একবার একটু বলেন, শুনি না আমি ভালোভাবে। 233 দ্বারা বলছে যে মানে একজন ব্যক্তি পৃথক পৃথক ভাবে অপরাধ করবে, এটার জন্য আলাদা আলাদা ভাবে বিচার করবে, মানে যতগুলো অপরাধ করবে ততগুলো বিচার আলাদা হবে। আর দুইশো জি, পঁয়ত্রিশে বলতেছে যে একাধিক একাধিক অপরাধ করলেও সবগুলো যেহেতু একই কাজের অংশ, একজন ব্যক্তি করবে, সেই জন্য বিচারটা একসাথে এক মামলায় করা যাবে। ধন্যবাদ। জি, হয়েছে আপনার। জি স্যার। তিনটা অপরাধ যদি তিনটা ঘটনায় করতো, মামলা হইতো তিনটা, চার্জ হইতো তিনটা। কিন্তু তিনটা ঘটনা তিনটা অপরাধ একই সাথে করছে, চার্জ কিন্তু একটা না, চার্জ তিনটাই হচ্ছে, কিন্তু তিনটা চার্জের বিচার করবে একই মামলায়। বুঝতে পারছেন? একই মামলা, কারণ অপরাধ যতগুলো, চার্জ ততগুলা। তত বিচারের জন্য বিচার একটা, একটা। অপরাধের জন্য একটা, অন্যগুলা তো তিনটা চার্জের বিচার একই মামলায় করতেছে, কারণ এই সবগুলো কি একই কার্যের অংশ। ধন্যবাদ। স্যার এখন আমরা আমার একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্নটা বলেন হচ্ছে বলেন। এই, স্যার প্রশ্নটা আমি এই উদাহরণটা এই উদাহরণটা বইয়ের মনে হয়, এই উদাহরণটা আমি পড়ছি। স্যার বলেন বলেন। ব্যভিচারের জন্য কি ঘরের তালা ভাঙ্গা হয়? ব্যভিচার যেটা, ব্যভিচারের জন্য তো ব্যভিচারের তালা ভাঙ্গা করে, ব্যভিচার ব্যভিচারের তো জন্য দুইজনের সম্মতিতেই হয়, তো তালা ভাঙবো আচ্ছা কেন? ঠিক আছে, ব্যভিচারের জন্য তালা ভাঙ্গা, স্বামীতে তালা দিয়ে রাখছে, বের হইতে দেয় না, তখন কি করবে বলেন? তাইলে ঠিক আছে। আপনি যে কথা বলতেছেন যে ব্যভিচারের জন্য তালা ভাঙ্গে, এখন হইতে পারে না যে স্বামীতে পাহারা দেওয়ার জন্য তালা দিয়ে রাখছে যে তুমি ঘর থেকে বের হইতে পারবে না, আমি অফিস থেকে আসলে খুলবে। তখন সে তালা ভাঙলেই তো ঘর ভাঙা হয়ে গেল। বুঝতেন?
তালা ভাঙে কেউ ব্যভিচার করবে, এটা আসলে বোধগম্য হয় নাকি আমার। বোঝার উদাহরণের জন্য হয়তো বুঝছি। আমি তো দিলাম আপনারে, বলে তো দিলাম যে তালা ভাঙে ব্যভিচার তো ওই যে ওইভাবে করছে। আচ্ছা, বুঝতে যদি পারছি। আপনি ব্যভিচার না মনে করেন তাহলে তালা ভেঙে অন্য কোনো অপরাধ করছে সেটা ধরে নেন, কথা তো একই, যে ঘর ভাঙছে ব্যভিচার করছে। ব্যভিচারের জায়গা যদি ধর্ষণও করতো, ওই চার্জ কিন্তু এটা একই ঠিক আছে, সাথে। এটা ঠিক আছে স্যার। এটা জি। এটা অ্যাবসলিউটলি রাইট। তো আমরা চলে আসি ভাই, যেটা থেকে প্রশ্ন আসে 235-এর সাবসেকশন 2, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু বোঝাই তারপরে আপনাদের এখানে পড়ায় আসি। যে ঘটনা ঘটছে একটা, কিন্তু সেটা দণ্ডবিধির দুইটা অপরাধের সংজ্ঞায় পড়ে। কিভাবে? ধরেন আমাদের দণ্ডবিধির 319 ধারায় আঘাতের সংজ্ঞা দিছে। আঘাত তিনটি উপায় হতে পারে: দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়া। যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা দেয়, বৈকল্য ঘটায় বা পীড়া দেয়, সেটাকে কি বলে? আঘাত। আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি আলোচনা করছে 323 ধারায়, 1 বছর 1,000। 1 বছর। ধরেন আপনি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তারে রাগেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাহলে ধাক্কা দিয়ে একটা স্বেচ্ছায় আঘাতের অপরাধ, আপনার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 323। বুঝতে পারছেন? আচ্ছা। এখন আমরা চলে আসি ক্রিমিনাল ফোর্স। আমাদের দণ্ডবিধির 350 ধারায় বলছে যে সংজ্ঞা, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে তাকে গতিশীল করে, গতিরোধ করে বা গতি পরিবর্তন করে নিজের দেহের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে বা কোনো প্রাণীর মাধ্যমে, তাহলে সেটাকে বলে ক্রিমিনাল ফোর্স। ধরেন আমি যদি একজন ব্যক্তি দাঁড়াইছিল তারা ধাক্কা দিছি, ধাক্কা দেওয়া মানে কি? সে গতিশীল হয়েছে না? বা সে হেঁটে আসতেছিল, ধাক্কা দিছি, পড়ে গেছে, গতিরোধ হয়েছে, তাহলে এটা ক্রিমিনাল ফোর্স। তাহলে ধাক্কা দেওয়া যদি আগে পড়লাম 323 হয়, আবার ধাক্কা দেওয়া 350-এর সংজ্ঞায়িত মানে 352 ধারার অপরাধও হয়। মানে কাজ এক, আমি ধাক্কা দিছি, বাট এটা 323-এও পড়ে, আবার কি 352-তেও। বা পরে। এখন আমার বিরুদ্ধে মামলা হবে কোন ধারায়, বা চার্জ গঠন হবে কোন ধারায়, বা শাস্তি দিবে কোন ধারায়? আপনি বলেন তো আনোয়ারুল হক সাহেব। যে কোনো এক ধারায় দিলেই হবে। যে কোনো এক ধারায় দিলেই তো হবে, তো আমরা জানি। তা খালি খালি 235-এর 2 আর এ জায়গা আসবে কেন? দুই ধারাই তার বিরুদ্ধে চার্জ গঠন করে শাস্তি দেওয়া যাবে। বুঝতে পারছেন? যদিও সে কাজ করছে একটা, যদি এরকম হতো যে তার কাজটা 3টা ধারায় সংজ্ঞায়িত করে, তাহলে কয় ধারায় সাজা দিয়ে দিত? 3 ধারায়। তো এই যে দেখেন, আমি একটু পড়ি যে 235-এর 2 ধারা অনুযায়ী অভিযোগকৃত কাজগুলো যদি এমন একটি অপরাধ সৃষ্টি করে যা বর্তমানে বলবৎ এরূপ কোন আইনের, যা দ্বারা অপরাধের সংজ্ঞা বা দণ্ড প্রদান করা হয়, দুই বা ততোধিক পৃথক সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুরূপ প্রত্যেকটি অপরাধের জন্য চার্জ গঠন করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে। এই যে অনুরূপ প্রত্যেকটি অপরাধের জন্য, উদাহরণ দেখেন। করিম অন্যায়ভাবে খায়রুলকে লাঠি দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করছে। করিম দণ্ডবিধির 321 ধারায় সংজ্ঞায়িত স্বেচ্ছায় আঘাত প্রদানের অপরাধ করেছে, যা 323 ধারায় শাস্তিযোগ্য। একই সাথে করিম দণ্ডবিধির 350 ধারায় সংজ্ঞায়িত অপরাধজনক বল প্রয়োগের অপরাধ করেছে, যা দণ্ডবিধির 352 ধারায় শাস্তিযোগ্য। এখন তার বিরুদ্ধে মামলা হবে কোন ধারায় বা শাস্তি দেবে কোন ধারায়? সুতরাং করিমের বিরুদ্ধে দণ্ডবিধির 323 ও 352 ধারার অধীনে প্রকৃত পৃথকভাবে হবে, পৃথকভাবে অভিযোগ গঠন করে উভয় ধারায় অধীনে শাস্তি দেওয়া যাবে। মানে তার বিরুদ্ধে চার্জ গঠন হবে কয়টা ধারায়? 2টা ধারায়, 323 প্লাস কত, 352। পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, যে এই অমুক অমুককে লাঠি দিয়ে আঘাত করছে, তার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করে উভয় ধারায় শাস্তি প্রদান করছে, এই সাজাটা কি বৈধ কিনা? বৈধ কিনা বলেন? বৈধ স্যার। কত Yes, ধারায় বলছে? দুই 235। দুই দুই দুইশো দুই পঁয়ত্রিশে 2। জি। দুই তাহলে এখানে একটা জিনিস আপনারা বুঝেন, সেটা হলো যে আমাদের এই চার্জ করতে গেলে কিন্তু দণ্ডবিধির অপরাধ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু এগুলা বুঝতে সমস্যা। 235-এর 3টা একটু পড়বো, এ জায়গায় আপনাদের একটু ভেজাল লাগবে। যে কাজের দ্বারা একটি অপরাধ হয় কিন্তু একত্রিত করা হলে ভিন্ন অপরাধ হয়।
235-এর 3 ধারা অনুসারে কতকগুলো কাজের মধ্যে একটি কাজ যদি এককভাবে বা একাধিক কাজ একত্রে একটি অপরাধ গঠন করে, সমস্ত কাজগুলো সম্মিলিতভাবে একটি পৃথক অপরাধ গঠন করে, তাহলে উক্ত অপরাধ সমূহে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উক্ত কাজসমূহের সম্মিলিত অপরাধ বা একটি কাজের একটি অপরাধ বা একাধিক কাজের একত্রিত অপরাধের জন্য অভিযোগ প্রণয়ন করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে। একেবারে দারুণ বোঝা বুঝছি আমরা এইটুকু করে, নাকি কিছুই বোঝা যায় না? আচ্ছা, একটু আমি উদাহরণটা পড়ি, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। আরিফ বদরুলের উপর দস্যুতা করে এরূপ এবং এরূপ করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করে। আরিফকে দণ্ডবিধির 323, 392 এবং 394 ধারার অধীন অপরাধের জন্য পৃথকভাবে অভিযুক্ত ও দণ্ডিত করা যাবে। আচ্ছা, একটু বুঝেন। বলছে যে যদি অনেকগুলো কাজ মিলে একটা অপরাধ হয়, তাহলে ওই সম্মিলিত অপরাধের জন্য সাজা দেওয়া যাবে, বা ওই কাজগুলো যদি পৃথক পৃথক অপরাধ হয়, পৃথক পৃথক অপরাধেরও সাজা দেওয়া যাবে। কেমনে? আমরা ছিনতাই তো বুঝি, ছিনতাই বা ছিনতাইয়ের আর এক নাম হলো রবারি বা দস্যুতা। ধরেন রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল, একজন ছিনতাইকারী বলছে যে আপনার কাছে যে টাকা পয়সা ফোন আছে সব দিয়ে দেন। তো সে যদি আপোষে দিয়ে দিত, তাহলে এটা হচ্ছে আপনার শুধু রবারি বা দস্যুতার শাস্তি 392 ধারায় দণ্ডবিধির 10 বছর সশ্রম কারাদণ্ড। কিন্তু ধরেন সে দেয় নাই, তারে ছুরি দিয়ে পেটে আঘাত করছে বা গুরুতর জখম করছে বা চর থাবড় যা হোক দিছে, তো তখন দস্যুতা সংগঠনকালে আঘাত এটার শাস্তি হচ্ছে 394 ধারায়। কত ধারায়? দস্যুতায় সংগঠনকালে আঘাত এটার শাস্তি আছে 394 ধারায়। তাহলে 394 ধারায় শাস্তি আছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড। এখন ওখানে দস্যুতা সংগঠনকালে আঘাত অপরাধ আছে মোট কয়টা বলেন তো? অপরাধ আছে, দুইটা। মানে যদি আমি সবগুলা কাউন্ট করি, সবগুলা কাউন্ট করলে ওনার আহ, অপরাধ হচ্ছে একটা 394 ধারায়। 394 ধারা বলছে দস্যুতা সংগঠনকালে আঘাত, এই সব দস্যুতার শাস্তি, আঘাতের শাস্তি, সবগুলার শাস্তি একবারে বলছে 394-তে কত? যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। তাহলে ওনার বিরুদ্ধে এই জায়গায় যদিও এবং লেখা আছে, ওনার বিরুদ্ধে চার্জ গঠন হবে হয় 394 ধারায়, অথবা ভেঙে ভেঙে যদি আমি চার্জ গঠন করি, তাহলে সে দস্যুতা করছে, দস্যুতার জন্য কত? 392। আর আঘাতের জন্য কত? 323। বুঝতে পারছেন? তাহলে হয় আমি ভেঙে ভেঙে চার্জ গঠন করব যে আলাদা আলাদা, অথবা কি একসঙ্গে। কিন্তু গুলো মিলে একসাথে। যদি এরকম হতো দস্যুতা সংগঠনকালে মৃত্যু ঘটাইছে, মানে দস্যুতাও করছে হত্যাও করছে, তাহলে কত ধারায় চার্জ গঠন হতে বলেন? না, দস্যুতায় অর্থাৎ ডাকাতির সময় মৃত্যু ঘটালে 396, 302 আসতো না। কিন্তু দস্যুতার সময় মৃত্যু ঘটালে 392 সাথে কত? 302। 392 সাথে 302। কিন্তু ডাকাতি সংগঠনকালে যদি মৃত্যু ঘটাইতো, তাহলে আর 302 আসতো না, কত? 396। 300। 96। 96। তো এটা বুঝছেন? মানে যদি কতগুলা অপরাধ মিলে একটা অপরাধ গঠন করে, তাহলে ওই একটা অপরাধে চার্জ গঠন করবে, অথবা কি পৃথক পৃথক অপরাধে চার্জ গঠন করবে। ওই যে আপনার আঘাতের দস্যুতা কালে আঘাত দিলে শাস্তি 394, তাহলে হয় 396 ধারায় তার বিচার করবে, অথবা যদি 394 না আসে তাহলে কত হবে? 323-এর সাথে 392। ভাই তাহলে দেখেন আমরা মানে 233-এর ব্যতিক্রম পড়লাম, 233-এর ব্যতিক্রম পড়লাম। মোট 4টে ধারায় আছে, বাট আমরা পড়লাম কয়টা ধারায়? দুইটা। একটা হলো 234 আর একটা হলো 235। বাট 235-এর সেকশন আছে কয়টা? 3টা। যে সকল ঘটনা একই কাজের অংশ 235-এর 1, দুইটি সংজ্ঞার অন্তর্ভুক্ত হইলে 235-এর 2। আর অনেকগুলো দুই। কাজ যদি পৃথক পৃথক ভাবে কোনো অপরাধ সংগঠন করে, তাহলে তাদের বিচার একসাথে করা যাবে, এটা হলো 235-এর 3। তিন। হ্যাঁ বলেন, কে যেন প্রশ্ন করতেছিলেন, বলেন। কেউ কিছু জিজ্ঞেস করছেন?
আচ্ছা, আমরা 236 ধারাটা পড়ে ফেলি। দেখেন 236 ধারা, ধারা 236, অপরাধ সংগঠন সম্পর্কে সন্দেহ থাকলে, এটা একটু গোল দেন সন্দেহ শব্দটা। ফৌজদারি কার্যবিধি 236 ধারায় বলতেছে, শুনেন, আমি একটু আগে বলি তারপরে পড়ি। যে যখন আদালত চার্জ গঠন করবে, তখন আদালতের কাছে মনে হয়েছে যে এই লোকটা কি চুরি করলো, নাকি চোরাই মাল রাখছে, নাকি বিশ্বাসভঙ্গ করলো, নাকি আত্মসাৎ করলো, এনার কাছে এই চারটা অপরাধ নিয়ে কনফিউশন তৈরি হয়েছে যে চুরি করছে নাকি চোরাই মাল গ্রহণ করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি আত্মসাৎ করছে, বুঝতে পারতেছে না। যে কোনো একটা করছে এটা কনফার্ম, বাট কোনটা করছে কি নিশ্চিত না। সেই ক্ষেত্রে আদালত যে কোনো একটাই চার্জ গঠন করবে, যে কোনো একটা অপরাধে, অথবা কি সবগুলাই। অর্থাৎ যখন আদালত চার্জ গঠনের সময় ওনার কাছে সন্দেহের সৃষ্টি হয় যে অপরাধ একটা হয়েছে, বাট কোনটা হয়েছে এটা নিয়ে সন্দেহ থাকে, তখন আদালত যে কোনো এক সন্দেহ যতগুলা নিয়ে হয়েছে সেটার জন্য যে কোনো একটাই চার্জ গঠন করবে, অথবা সবগুলাই চার্জ গঠন করবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে সকল অপরাধে কিন্তু সন্দেহের কোনো সৃষ্টি নাই, মানে সুযোগ নাই। ধরেন খুন আর চুরি, এই দুইটা অপরাধে কখনো সন্দেহের সৃষ্টি নেই, মানে সুযোগ সৃষ্টি, মানে সন্দেহের সুযোগই নাই। কেন নাই? কারণ খুন হলো কাউরে মেরে ফেলা, আর চুরি তো সম্পত্তি চুরি করা। তাহলে এই দুইটা অপরাধ নিয়ে কখনো সন্দেহ করার সুযোগ আছে? নাই। নাই। কিন্তু সন্দেহের সুযোগ আছে কি নিয়ে? চুরি। যা একজন লোকের কাছে একটা আইফোন পাওয়া গেছে, এখন প্রশ্ন উঠছে যে সে কি আইফোনটা চুরি করছে, নাকি জেনে শুনে কার কাছ থেকে চোরাই মাল গ্রহণ করছে। বুঝেন? আবার এটা কি চুরি হইলো, নাকি সে যে অফিসে কাজ করতো, ধরেন একটা আইফোনের শোরুমে কাজ করতো, তাহলে শোরুমে কাজ করলে তো সে আইফোনের শোরুমের কি কর্মচারী। তাহলে কর্মচারী যদি কোনো কিছু নিয়ে যায় সেটাকে কি বলে? আত্মসাৎ। তা আত্মসাৎ এক ধরনের কি বিশ্বাসভঙ্গ। তাহলে আদালতের কাছে মনে হচ্ছে যে সে চুরি হলো, নাকি চোরাই মাল গ্রহণ হলো, নাকি বিশ্বাসভঙ্গ হলো, যে কোনো একটা করছে এটা শিওর, বাট কোনটা করছে বোঝা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে যতগুলা নিয়ে সন্দেহ, সবগুলাই একসাথে চার্জ গঠন করতে পারে, অথবা কি যে কোনো একটা। তো একটু পড়ি আমরা, যে ফৌজদারি কার্যবিধি 236 ধারা অনুযায়ী কি অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ থাকলে এমন অপরাধ সমূহের সকল অপরাধের জন্য বা উক্ত অপরাধ সমূহের মধ্যে কোনো একটি অপরাধের জন্য অভিযুক্ত করে বিচার করা যেতে পারে। যে সকল অপরাধের জন্য, অথবা কি কোনো একটার জন্য। উদাহরণ দেখেন, করিম একটি কাজের জন্য অভিযুক্ত হয়েছে যা চুরি, অথবা চোরাই মাল গ্রহণ, অথবা বিশ্বাসভঙ্গ, অথবা প্রতারণা হতে পারে। তাকে চোরাই মাল গ্রহণ, তাকে চুরি, একটা কমা হবে, চুরি কমা চোরাই মাল গ্রহণ বা বিশ্বাসভঙ্গ, ও সরি বা না, বিশ্বাসভঙ্গ প্রতারণার জন্য চার্জ গঠন করা যেতে পারে। মানে তার বিরুদ্ধে কয়টা অপরাধে চার্জ গঠন করছে? চারটা। অথবা তাকে চুরি বা চোরাই মাল গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণা, যে কোনো একটি অপরাধের জন্য চার্জ গঠন করা যেতে পারে। তাহলে যদি সন্দেহ থাকে তাহলে চার্জ গঠন করবে হয় চারটাই, অথবা কি যে কোনো একটাই। তবে কথা আছে, আমি সন্দেহ হয়েছিল, চুরি করছি, চোরাই মাল গ্রহণ করছি, বিশ্বাসভঙ্গ করছি, চারটে নিয়ে সন্দেহ হয়েছে, চারটাই আপনি চার্জ গঠন করে দরকার হলে চারটে অপরাধে সাজা দেন, 2-2 বছর করে হলে মোট 8 বছর হয়। কিন্তু যদি আপনি চুরির চার্জ গঠন করছেন, চুরিতে সাজা দিয়ে ফেলছেন, পরে যাই ওই যে বাকি তিনটে নিয়ে যে সন্দেহ হয়েছিল, এগুলাই আর বিচার করা যাবে না, তখন এটা হয়ে যাবে ডাবল জিও পার্টি। এটা আবার ফৌজদারি কার্যবিধির কত ধারা? 403 ধারা। 403 ধারা। দুইশো তিনটা। ছত্রিশ ধারা কিনা? 236 ধারা বুঝতেন? জি স্যার। আচ্ছা, আমরা আজকে শেষ ধারাটা পড়ি, সেটা হলো 239 ধারা। চার্জের লেকচার বেশ বড়। তো 239 ধারাটা দেখেন, যে সকল ব্যক্তিদের, এটা একটু গোল দিতে হবে, ব্যক্তিদের। এতক্ষণ যে বিচার টিচার হয়েছে সব একজনের, 234-এও একজন, 235-এর একেও একজন, 236 ধরনের একজন, আর এখন চলে আসলে কি ব্যক্তিদের আহ একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধি 239 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে। কয় শ্রেণীর? এই 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 239 ধারাটা পরীক্ষায় আসে, যে যে সকল ব্যক্তিদের যৌথভাবে বিচার করা যেতে পারে আলোচনা করুন। তো 7 শ্রেণীর প্রথম যে শ্রেণী সেটা দেখেন, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। তিনটা গোল দিছি দেখেন। একই কার্য প্রক্রিয়া মানে কি? একসাথে। একই অপরাধ মানে ধরেন একই কার্য প্রক্রিয়ায় একসাথে
অভিযুক্ত ব্যক্তিদের, ধরেন 10 জনে মিলে একটা অপরাধ করছে, একজনে খুন করছে, তাহলে এই 10 জনের বিচার একসাথে একত্রে চার্জ গঠন করে করা যাবে। এটাই বলছে 239-এর 1। এই যে একই কার্য প্রক্রিয়া মানে কি একসাথে, একই অপরাধ মানে কি একটা অপরাধ, অভিযুক্ত ব্যক্তিদের মানে একটা অপরাধ করছে কয়জন, একের অধিক ব্যক্তিগত, তাহলে তাদের বিচার একসাথে করা যাবে, এটাই বলছে 239-এর ক। না, 34-এর মতো আসতেছি। 34-এ তো আপনি একই ধরনের অপরাধ করছেন কয়টা, 3টা। ও আচ্ছা, সে সেটা তো আপনার ওই একসাথে যোগ করার জন্য, মানে তাদের আপনি একসাথে দায়ী করবেন, আর এটা তো একসাথে চার্জ গঠন করবেন। আচ্ছা, পরেরটা দেখেন, কোন অপরাধে, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তি এবং অপর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিগণ বা এমন অপরাধ সংগঠনের প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে, যেমন খুন সংগঠনকারী এবং খুনের সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যেতে পারে, দণ্ডবিধির 302/109। আমি আনোয়ারুল হক সাহেবরে বললাম যে আপনি তানভীরে খুন করে ফেলেন, পাগল ছাগলদের দরকার নাই, ওরা আইনজীবী হইলে সমস্যা, এবং উনি ঠিকই খুন করে ফেলছে। তাহলে উনার বিচার আর আমি যে প্ররোচনা দিলাম ঘরে বসে, আমাদের 2 জনের বিচার একসাথে করা যাবে, এটাই বলছে কততে, 239-এর 2 নম্বরে। তাহলে এ জায়গায় কিন্তু 2 জন রূপও করতে পারে, মানে 2 জন না, এ জায়গায় 100 জন হইতে পারে। তাহলে আমি প্ররোচনা দিয়েছি 100 জনরে, তারা অপরাধ করছে, তাই তাদের সাথে আমারও বিচার করা যাবে। তাহলে 239-এর 1-এ পাইলাম একাধিক ব্যক্তি মিলে অপরাধ করছে কয়টা, একটা, একই কার্য প্রক্রিয়ায় একসাথে বিচার করা যাবে। 239-এর 2, অপরাধ যে করে, অপরাধ যে সহায়তা দেয়, 2 জনের বিচার একসাথে করা যাবে। এই যে দেখেন 3 নাম্বারটা, ফৌজদারি কার্যবিধির 234 ধারা অনুযায়ী 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের, একজন ব্যক্তি যদি 3টা অপরাধ 12 মাসের মধ্যে করে, একই সাথে চার্জ গঠন করে বিচার করা যাবে, এটা হলো আপনার 234। আর 5 জন ব্যক্তি 3টা ডাকাতি করছে 1 বছরের মধ্যে, তাহলে 3টা ডাকাতির বিচার একসাথে করা যাবে, এটা কত, এই যে 239-এর 3। কারণ একজন হইলে তো আর 234 হয় না, একের অধিক হইলেই কত, 239। এটা বুঝছেন আপনারা অনলাইনে যারা আছেন, 239-এর 3। বুঝতে পারছি স্যার। আচ্ছা, একাধিক পরে, ব্যক্তি, হ্যাঁ, না একই ব্যক্তি। হুম, একাধিক ব্যক্তি যদি মানে একসাথে একই ধরনের অপরাধ করে 3টা 1 বছরের মধ্যে, তাহলে তাদের বিচার একসাথে করা যাবে, এটাই বলছে 239-এর 3। আর ওই কাজটা যদি একজনে মিলে করতো 3টা অপরাধ, তাহলে একসাথে করা যেত, এটা হলো 234। পরেরটা দেখেন, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। একই কার্য প্রক্রিয়া মানে হলো, ওই যে একটু আগে 235-এর 1 করছিলাম না, 235-এর 1 হলো একজন। আর যদি এরকম হয় যে 5 জন ব্যক্তি ব্যভিচার করছে একই ঘরে, 5 জন ব্যক্তি আগুন ধরাই দিছে, 5 জন ব্যক্তি হত্যা করছে একই সাথে, তাহলে তাদের সবার বিচার একসাথে করা যাবে, এটা হলো 239-এর 4 একসাথে। আর যদি একজন হতো তাহলে 235-এর 1। যখন কোনো ব্যক্তি চুরি, বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ অপরাধে অভিযুক্ত এবং অন্য ব্যক্তি চোরাই মাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে, সেই ক্ষেত্রে 2 ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। এটার অর্থ কি, একজন চুরি করছে আর চোরাই মাল পাওয়া গেছে আরেকজনের কাছে, একজন বিশ্বাসভঙ্গ করছে, বিশ্বাসভঙ্গের যে মাল সেটাও তো চোরাই মালই বলে, চোরাই মাল পাওয়া গেছে আর একজনের কাছে বা অন্যান্য ব্যক্তিদের কাছে, তাহলে সকলের বিচার একসাথে করা যাবে। অটো একজন চালায়, সে অটো চুরি করে আর বিক্রি করে আর একটা দোকানের কাছে, তাহলে ওই দোকানের মালিক যে এই কাজটা করে আর যে অটো চালায়, এই 2 জনের বিচার একসাথে করা যাবে। 6 নাম্বার দেখেন, যে ব্যক্তিগণ দণ্ডবিধির 411 এবং 414 ধারায় অনুযায়ী চোরাই মালের জন্য অভিযুক্ত এবং যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে, এমন অপরাধ একত্রে বিচার করা যাবে। ভাই, দণ্ডবিধির 411-তে আছে চোরাই মাল গ্রহণ, আর 414-তে আছে চোরাই মাল লুকিয়ে রাখা। চোরাই মাল লুকিয়ে রাখা, ধরেন আমি একটা মোবাইল কিনলাম, আমি জানি যে অমুক ব্যক্তি আমার কাছে যে মোবাইলটা বিক্রি করলো এটা হচ্ছে চোরাই মাল, আমি চোরাই মাল জেনেই আইফোনটা ক্রয় করছি,
ক্রয় করার পরে আমি এই আইফোনটা লুকিয়ে রাখার জন্য আমি হৃদয় সাহেবের কাছে রাখছি। তো হৃদয় সাহেব কিন্তু আমার কাছ থেকে কিনে নাই, এই মোবাইলের মালিক উনিও না, বাট উনি আমার কাছ থেকে রাখছে চোরাই মাল লুকিয়ে রাখার জন্য। ওনার ধরেন দোকানে অনেকগুলো মোবাইল আছে, উনি সেই জায়গায় আমার আইফোনটা সাজায় রাখছে, লুকায় রাখলো। তাহলে এই জায়গায় আমি চোরাই মাল গ্রহণ করে অপরাধ করছি 411, আর হৃদয় সাহেব যে চোরাই মাল লুকিয়ে রাখছে উনি অপরাধ করছে কত, 414। এই দুই অপরাধীর বিচার একসাথে করা যাবে। এবং সবশেষে যদি আমরা দেখি যে দণ্ডবিধির গোল দিবেন 12 নং অধ্যায়ের অধীন মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এমন অপরাধ সংগঠনের সহায়তা বা প্রচেষ্টার অপরাধ একত্রে বিচার করা যাবে। আমরা দণ্ডবিধির 12 নং অধ্যায় আছে মুদ্রা জাল করে, স্ট্যাম্প জাল করে। তো মুদ্রা স্ট্যাম্প জাল যে করে আর এই জাল বা এইগুলাতে যে সহায়তা করে, এই দুইজনের বিচারই বা এসব লোকের বিচার একসাথে করা যাবে। তাহলে এই 239-এর 7টা মনে রাখা কিন্তু খুব বেশি কঠিন না। আপনার এরকম দেখেন যে একাধিক ব্যক্তি মিলে একটা অপরাধ করলে 239-এর 1, অপরাধ যে করে সহায়তা করে দুইজনের বিচার একসাথে করা যাবে 239-এর 2, একাধিক ব্যক্তি মিলে 1 বছরের মধ্যে একই ধরনের 3টা অপরাধ করলে একসাথে বিচার করা যাবে 239-এর 3, একাধিক ব্যক্তি মিলে একই কার্য প্রক্রিয়া একাধিক অপরাধ করলে একসাথে বিচার করা যাবে 239-এর 4, তারপরে আপনার চুরি বলপূর্বক গ্রহণ যে করে চোরাই মাল যে রাখে একসাথে বিচার করা যাবে 239-এর 5, তারপরে আপনার চোরাই মাল গ্রহণ যে করে লুকায় যে রাখে একসাথে বিচার করা যাবে 239-এর 6, আর দণ্ডবিধির 12 নং অধ্যায়ের মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এগুলায় যে সহায়তা করে তাদের বিচার একসাথে করা যাবে 239-এর 7। তো আমরা এই হচ্ছে আপনার, যদি বলে যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক বিচার হবে, এটা হলো 233। আর পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক বিচার হবে এটার ব্যতিক্রম আলোচনা করুন, তাহলে 234, 35, 36 আর কত 239। এ হলো প্রশ্ন। তো আর 3টা ধারা বাকি আছে, একটু পড়ে ফেলি, দেখেন অল্প 5 মিনিট লাগতে পারে। যে ধারা 238 ধারা, আচ্ছা 237টা আগে পড়বো। 237 ধারা যে কোনো ব্যক্তিকে এক অপরাধে চার্জ গঠন করে অপর অপরাধে দণ্ডিত করা যেতে পারে। ধরেন একজনের চার্জ গঠন করা হয়েছে চুরিতে 379 ধারায়, কিন্তু পরে সাক্ষ্য গ্রহণ টহন করার পরে আদালতের কাছে মনে হলো এটা আসলে চুরি না, এটা হলো চোরাই মাল গ্রহণ, চোরাই মাল গ্রহণ বা এটা হলো বিশ্বাসভঙ্গ। তাহলে ওই বিশ্বাসভঙ্গতে চার্জ গঠন না করেই তার বিশ্বাসভঙ্গের সাজা দেওয়া যাবে এবং এটা অবৈধ হবে না। এটা হলো 237। 237 অর্থাৎ এক অপরাধে চার্জ গঠন করে আর এক অপরাধে সাজা দেওয়া যাবে যদি উনি বুঝতে পারে মানে সাক্ষ্য গ্রহণ করে যে সে এমন অপরাধ করেছে। এই যে দেখেন ফৌজদারি কার্যবিধি 237 ধারার মধ্যে আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয় সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত, তাহলে সে যে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য অভিযুক্ত না হলেও তাকে দণ্ডিত করা যেতে পারে, ওই অপরাধে চার্জ গঠন না করলেও তার সাজা দিতে হবে। যেমন দেখেন করিমকে চুরির জন্য চার্জ করা হলো, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে এবং চোরাই মাল গ্রহণ করেছে। উক্ত অপরাধে চার্জ করা না হয়ে থাকলেও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা চোরাই মাল গ্রহণের দায়ে তাকে দণ্ডিত করা যেতে পারে। মানে চুরিতে চার্জ গঠন করছে কিন্তু জানা গেল সে বিশ্বাস ভঙ্গ করছে, তাহলে বিশ্বাস ভঙ্গের চার্জ গঠন না করেও যদি তারা বিশ্বাস ভঙ্গতে সাজা দেয় এটা অবৈধ হবে না। এই কথাই বলছে কততে, 237। আমরা 238 ধারাটা একটু দেখি, দেখেন 238-এ বললো যে যখন প্রমাণিত অপরাধ চার্জে অন্তর্ভুক্ত থাকে, ধরেন চার্জ গঠন করতে গুরুতর প্রকৃতির অপরাধে কিন্তু দেখা গেল সে লঘু প্রকৃতির অপরাধ করছে, চার্জ গঠন করছিল 325-এ কিন্তু পরে জানা গেল সে সাজা করছে হলো শুধু আঘাত, তাহলে তারে 323-এ সাজা দেওয়া যাবে। দেখেন বা চার্জ গঠন করছিল যে চোর হিসেবে সে বিশ্বাসভঙ্গ করছে, চোর হিসেবে বিশ্বাসভঙ্গ করছে বা বাহক হিসেবে বিশ্বাসভঙ্গ করছে, বাট কিন্তু পরে জানা গেল সে বাহক বা চোর হিসেবে করে নাই, বিশ্বাসভঙ্গ করছে বাট বাহক হিসেবে করে নাই। তাহলে বাহক বা চোর হিসেবে করলে 407 অথবা 408, কিন্তু শুধু বিশ্বাসভঙ্গের সাজা কত 406। তো এই আর কি ফৌজদারি কার্যবিধি 238 ধারা অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। মানে চার্জ গঠন হয়েছিল গুরুতরটার জন্য কিন্তু জানা গেল সে অপরাধ করছে বাট লঘুতরটা। যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংগঠিত হয়
কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধে দণ্ডিত করা যাবে। উদাহরণ দেখেন, করিম দণ্ডবিধির 407 ধারা অনুযায়ী বাহক হিসেবে তার নিকট প্রদত্ত মাল সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গের তাই অভিযুক্ত। দেখা গেল উক্ত মাল বাহক হিসেবে তার কাছে প্রদত্ত হয়নি, তাকে দণ্ডবিধির 406 ধারায় দণ্ড দেওয়া যাবে। জানা গেল সে বিশ্বাসভঙ্গ করছে, বাট বাহক হিসেবে করে নাই, তাহলে তাকে 407-এ সাজা না দিয়ে, 407-এ সাজা আছে 7 বছর আর 406 সাজা আছে 3 বছর, 406 তাকে সাজা দেওয়া যাবে। এটা হলো 238। সবশেষের আজকের যে ধারা সেটা হলো 240 ধারা। 240 ধারা হলো, আমি একটু বুঝাই দেই, যে একজন ধরেন হৃদয় সাহেবের বিরুদ্ধে তিনটা ধারায় চার্জ গঠন করা হয়েছে। ওনারা যদি আদালত দুইটা ধারায় সাজা দেয়, আর একটা ধারায় ধরেন সাজা দেয় নাই, তাহলে যদি খালাসও না দেয়, আর একটা ধারায় খালাসও দেয় নাই, তাহলে ধরে নিতে হবে ওই ধারার বিচার কি আছে, স্থগিত আছে, এবং যে কোনো সময় উনি ওই ধারাটার বিচার পরবর্তীতে করতে পারে। কিন্তু রাষ্ট্রপক্ষ যদি মনে করে যে না, দুই ধারায় যেহেতু বেচারা সাজা পাইছে, আর একটা ধারা আমরা প্রত্যাহার করি, যদি প্রত্যাহার করি তাহলে কি হবে, খালাস। ধরেন একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের জন্য 497 ধারায়, চুরির জন্য 379 ধারায় এবং আঘাতের জন্য 323 ধারায় চার্জ গঠন করা হলো। আসামি একজন, বিচার শেষে তারে ব্যভিচারের সাজা দিল এবং চুরির সাজা দিল, কিন্তু আঘাতের সাজা দেয় নাই, আঘাতের সাজা থেকে তার খালাসও দেয় নাই। দুইটাই ধারায় সাজা দিচ্ছে, যেহেতু খালাস দেয় নাই, ধরে নেওয়া হবে ওই ধারার বিচার কি আছে, স্থগিত আছে, এবং আদালত পরবর্তীতে যে কোনো সময় ওই ধারার বিচার করতে পারে। তবে রাষ্ট্রপক্ষ যদি মনে করে বা যে মামলা করছে সে যদি মনে করে যে না, দুই ধারায় সাজা পাইছে, আমি ওই ধারার অভিযোগটা কি করব, প্রত্যাহার করব, তাহলে প্রত্যাহার করলে ওই ধারা থেকে সে কি পেয়েছে বলে গণ্য হবে, খালাস পেয়েছে বলে গণ্য হবে। এই কথাটাই বলছে কত ধারায়, 240 ধারায়। এই যে দেখেন, একাধিক চার্জের একটিতে দণ্ডিত হওয়ার পর অবশিষ্টগুলোর অব্যাহতি। ফৌজদারি কার্যবিধি 240 ধারা মতে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয় এবং একটি বা একের অধিক অপরাধে দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হলে আসামিকে উক্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে বলে গণ্য হবে। যখন কোনো ব্যক্তি বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত হয় অথবা তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়, তখন এই ধারা প্রযোজ্য। মামলা প্রত্যাহার বা স্থগিত না করা পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে রায় দিতে এবং খালাস বা শাস্তির আদেশ প্রদান করতে বাধ্য। মানে এটা আপনাদের খুব বেশি আসে না, বাট আমি যেটা বুঝাইলাম, যে একজন ব্যক্তির বিরুদ্ধে তিনটা ধারা আছে, দুইটা ধারায় যদি শাস্তি দেয়, আর একটা ধারায় খালাস না দেওয়া পর্যন্ত ধরে নেবেন ওর বিচার সামনে হতে পারে। তবে যে মামলা করেছে সে যদি প্রত্যাহার করে তাহলে কি হিসেবে গণ্য হবে, খালাস পেয়েছে বলে গণ্য হবে। আর এখানে যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আছে, এগুলা সব এই যে আমরা মূল যে আলোচনা করলাম, এটা যদি আপনি বুঝেন, প্রবলেমেটিক প্রশ্ন ইনশাল্লাহ সব পারা যাবে। এই ছিল আমাদের আজকে চার্জের ক্লাস। অনলাইনে যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন আমাদের কি প্রতিদিন কি ক্লাস চলবে, না এমনি ওই পরীক্ষা টরীক্ষা নিবেন, না অফ থাকবে? কি করলে খুশি হন আপনি, আপনার মতামত নেই আগে। স্যার আমাদের তো পরীক্ষা নিলেই ভালো হয়, পরীক্ষা নিলেন তারপর মাঝে মধ্যে হঠাৎ ক্লাস নিলেন, যেহেতু সময় আছে এখন আমাদের। পরীক্ষা সপ্তাহে একদিন, শনিবারে পরীক্ষা, আর বাকি 3 দিন ক্লাস। যেভাবে ক্লাস ছিল এভাবেই ক্লাস, আমরা আবার রিভিশন কোর্স শুরু করব 10 তারিখ থেকে, বৃহস্পতিবার থেকে। ইনশাল্লাহ স্যার, খুশি হলাম স্যার শুনে স্যার। জি। জি স্যার, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে 10 তারিখে। অনলাইনে জানাই দেব।